জি, আরেকবার নামটা বলতে হবে প্লিজ। জি সরি। হ্যাঁ লিসেনার্স, আমি নাবিন আহমেদ, এসেছি পুরান ঢাকার পোস্তগোলা থেকে। আপাতত পোস্তগোলায় থাকছি। আহ, এই ঘটনাটা আমার সাথে ঘটে আপনার 2011 মার্চ মাসের সময়, যখন আমি জব পারপাসের কারণে বাহরাইনে ছিলাম। তো সেই সময় আমি একটা সিয়া অধ্যুষিত এলাকায় থাকতাম। সেখানে মোস্ট অফ দ্য পিপল সিয়া ছিল তারা। তো সেখানে থাকার সময় আমি আসলে আমার ফ্ল্যাট থেকে বেশি একটা বের হতাম না, বা কাজের থেকে ডাইরেক্ট ফ্ল্যাটে চলে আসতাম। তো সেখানে আমার একটু চেনা জানা কম ছিল। তো একদিন আমার একজন ইন্ডিয়ান কলিগ, ওর নাম ছিল মুন্না, ও আমাকে বলতেছে যে আমি একটু রাজধানীর বাইরে থাকতাম, মানামা থেকে একটু দূরত্বে ছিল যেখানে থাকতাম। তো সে বলতেছে একটু মানামা যাওয়া দরকার, আমার কিছু শপিং করতে হবে, তুমি চলে আসো, শপিং করে নেবে তোমার জন্য কিছু। তো আমি তার সাথে চলে যাই। তো আমাদের শপিং শেষ হতে হতে প্রায় রাত্র 9টার মতো বেজে যায়। তো 9টার মতো বাজার পরে আমরা সেখান থেকে, যখন আমাদের সাথে কোনো ট্রান্সপোর্ট ছিল না পার্সোনাল, তো আমরা যখন সেখান থেকে আসব একটা পার্সোনাল ট্রান্সপোর্টের ব্যবস্থা করার জন্য যখন এগুলাম, দেখলাম যে না, সেখানে যেতে কোনো কারই রাজি হচ্ছে না। তো একজন ড্রাইভারকে পেলাম, সে বললো আমার একটা জরুরি কাজ আছে, আপনাদেরকে আমি আপনাদের যে অ্যাকোমোডেশনটা আছে সেটা শর্টকাটের পেছন দিকের রাস্তাটা দিয়ে আমি আপনাদের মেইন রোডে নামিয়ে দিব, কিন্তু ডাইরেক্টলি আপনাদের অ্যাকোমোডেশনের একদম সামনে একুরেট আমি নামাতে পারবো না। তো আপনাদের সেখানে নামিয়ে দিব, সেখান থেকে আপনাদের হেঁটে চলে যেতে হবে। তো যখন আমি সেখানে নামলাম, আমরা রাজি হয়ে গেলাম, কারণ কিছু করার ছিল না, যেহেতু অন্য কোনো ট্রান্সপোর্ট পাচ্ছি না। তো ড্রাইভার আমাকে এবং মুন্নাকে সেখানে মেইন রোডে নামিয়ে দিয়ে চলে গেল। তো আমি ফার্স্ট লক্ষ্য করলাম যে সেটা একটা খোলা জায়গা ছিল, পেছন দিয়ে একটা মাঠের মতো, বড় বালুর মাঠের মতো, সেখান দিয়ে আমাকে যেতে হবে। তো আমি মুন্নার সাথে যাচ্ছিলাম, প্রায় সময় ছিল তখন রাত্র 10টা। তো যেতে যেতে আমাকে আরো 10-15 মিনিট চলতে হবে, এরকম একটা অবস্থা, আসলে ট্রান্সপোর্ট না পাওয়াতে এরকম একটা হ্যারাসমেন্টে পড়ে গিয়েছিলাম। তো যখন আমি ডান পাশের দিকে হঠাৎ করে আমার লক্ষ্য হলো যে একটা পুরনো, মানে 5-6 জন দাঁড়াতে পারবে এরকম একটা মসজিদের মতো কিছু একটা দেখা যাচ্ছে, জাস্ট একটা মিনার টাইপ দেখা যাচ্ছে, কিন্তু জিনিসটা যে ওয়েস্টেড বা পরিত্যক্ত সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো আমাকে একটু কৌতূহল হলো আসলে ব্যাপারটা কি, এই জায়গার ভেতরে এরকম একটা চারদিকে খোলামেলা, এখানে একটা এরকম বাড়ির মতো বা মসজিদ কি, তখন আমি অ্যাকুরেট জানি না। তো আমি মুন্না অনেক পুরনো লোক ছিল, সে বাহারাইনে অনেক দিন ছিল। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে মুন্না ওটা কি। তো সে আমাকে বলতেছে, সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে আরো বলতেছে যে না, ওটা নিয়ে মাথা ঘামানো লাগবে না, তুমি আসো সামনে, ওখানে তাকায়ও না। তো হ্যাঁ, আমার একটা ছোটবেলা থেকে অভ্যাস যে যে যেটা নিষেধ করে সেটার দিকে একটু ঝোঁকটা বেশি চলে যায়। তো আমি করলাম কি, আমরা ওটার একটু থেকে দূরত্বে যাচ্ছিলাম, তো আমি ওটার সামনে একটু চলে গেলাম। চলে যাওয়ার পরে মানে গ্লাস তো নেই, অনেক পুরনো একটা বিল্ডিং এর মতো, একতলা। তো ভেতরে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ করে একটা কাপ করে একটা শব্দ আসলো ভেতর থেকে, যেটা মানে আমার মনে হয় না কোনো মানুষের দ্বারা করা সম্ভব। আর কেউ খুব জোরে বলে উঠলো, রো। রো একটা আরবি শব্দ, এই কথাটার অর্থ হচ্ছে তুমি যাও, তুমি যাও এখান থেকে, মানে খুব সে রেগে বলতেছে। তো মানুষ নাকি সেটা দেখাও যাচ্ছে না অন্ধকারের কারণে, আর আমি একদম মানে শিখতে পিছনের দিকে এসে পড়ছি যখন সে এইভাবে একটা সাউন্ড এফেক্ট করছে। করার পরে আমি মানে বুঝতে পারতেছি না যে কি করব, এরপর আমার কি করা উচিত। তখন মুন্না আমার হাত ধরে টান দিল, বললো তোমাকে আগেই মানা করছিলাম, এখন আগে বাড়িতে চলো, তারপর বাকিটা বলতেছি। তো সে পাশাপাশি ফ্ল্যাটে আমার থাকতো। তো সে যখন আমাকে নিয়ে গেল, যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম আসলে মুন্না আমার সাথে ম্যাটারটা কি হলো এটা। মুন্না বলতেছে যে দেখো, এটা তো একটা তোমার সিয়া মসজিদ ছিল, 20 থেকে 25 বছর আগে এখানে রেগুলার নামাজ হতো। তো একদিন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় এখানে, যেমন রাত্র এশার নামাজটা পড়ার সময় 7-8 জন মুসল্লি ছিল, ইমাম সাহেব সহ। তো সেখানে কোনো এক পর্যায়ে একটা অ্যাক্সিডেন্টের কারণে সেখানে একটা আগুনের সৃষ্টি হয়। তো আগুনের সৃষ্টি হওয়ার পরে বাকি মুসল্লিরা সব মোটামুটি ইনজুর্ড হয়ে বেঁচে গেল, ইমাম সাহেব বাঁচতে পারেন না, তিনি সেখানে অগ্নিদগ্ধ অবস্থায় মারা যান। তো এরপর থেকে জায়গাটা অ্যাকচুয়ালি হন্টেড হয়ে গেছে। তুমি নতুন, তো তুমি জানো না, আর আমি এই জায়গাটা সম্পর্কে জানতাম, এই জন্যই তোমাকে মানা করছিলাম। তো আমার আসলে অ্যাকচুয়ালি চিন্তা করলাম যে প্যারানর্মাল ব্যাপার যেহেতু আছে, রাতের বেলায় তো সমস্যা হওয়ার কথা। তো আমি একটু সকাল বেলায় দেখি, আমার একটু কিউরিসিটি হচ্ছে। পরের দিন ছিল ফ্রাইডে, ফ্রাইডেতে আমার হলিডে থাকতো। তো আমি দুপুরবেলা জুম্মার নামাজ পড়ে সেখানে চলে গেলাম। একটু কাছেই ছিল, 10 মিনিটের মতো রাস্তা। তো
বেশি একটা স্পেশাল কিছু লাগলো না আমার কাছে। মসজিদটা আমি সামনে এগিয়ে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ভাঙা চোরা। ভেতরের দিকে গিয়ে একটা জিনিস আমাকে খুব অবাক করলো, যে কালকে রাত্রে যদি কোনো মানুষ আমাকে, গত রাত্রে যদি কোনো মানুষ আমাকে এখানে দাঁড়িয়ে ভয় দেখাতো, তাহলে নির্ঘাত তার একটা পায়ের ছাপ রয়ে যেত, কারণ সেখানে প্রচুর ডাস্ট ছিল। যে 5-6 বছর 7 বছর সেখানে কোনো মানুষের আসা যাওয়া নেই, এতটুকু বোঝা যায়। তো আমি কোনো রকম কোনো ডাস্ট আমি পেলাম না সেখানে। ডাস্টের মধ্যে কোনো পায়ের ছাপ কিছু না, জাস্ট কিছু ময়লা পড়েছিল। তো জাস্ট আমার দেখার আগ্রহ ছিল, তাও আমি জিনিসটা অত একটা মানে কোনো সিরিয়াস ভাবে নিলাম না, চলে আসলাম। তো সেদিন রাতেই আমার একটা অভ্যাস ছিল, একটা রাতের বেলা আমি অ্যাকোমোডেশনে ছাদে উঠতাম, যেটা কেউ উঠতো না অ্যাকচুয়ালি বেশি রাত্র হয়ে গেলে। তো আমি উঠতাম ছাদে, উঠতে ভালো লাগতো, আমার দূরের বিল্ডিং গুলো দেখতাম, ওগুলো ভালো লাগতো। তো সেদিন রাত 12টা বাজতেছিল, আমি উঠেছি। শুক্রবার দিন ছিল এরকম একটা। তো উঠার পরে পায়চারি করতেছি, একবার ছাদের দিকে আসছি কার্নিশের দিকে, আরেকবার আমি ব্যাক করেছি ওই সাইডে যাব। আমি দেখতেছি ছাদের একদম কার্নিশের কোনায় একটা মানে আমাদের বাংলাদেশে অ্যাকচুয়ালি জোব্বা বলে, এটা আরবিতে তোপ বলা হয়। হুজুরা যে ড্রেস গুলা পরে লম্বা ধরনের, এরকম একটা ধবধবে সাদা ড্রেস পরা একজন ভালো হাইটের লোক, আপনার প্রায় 6.5 ফুট এরকম হবে, পেছন ফিরে দাঁড়িয়ে আছে। তো আমার একটু কিউরিসিটি হলো, কারণ এই জায়গায় আমরা সব ইন্ডিয়ান বাঙালি এরকম এশিয়ানরা থাকতাম, বাট ওরকম কেউ লোকাল ছিল না। তো এই লোকাল মানুষটা কোথা থেকে আসলো আমার একটু জানার আগ্রহ হলো। আমি একটু সামনে এগিয়ে গিয়ে তার থেকে একটু পেছনে দূরত্ব বজায় রেখে তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম যে মিনো ইনকা। এটা একটা আরবি শব্দ, যে এটার অর্থ হচ্ছে তুমি কে। এই কথাটা বলার পর মুহূর্তেই রাসেল ভাই সে ঘুরে তাকালো আমার দিকে, এত ভয়ঙ্কর তার লুক। সে, তার চেহারার একটা সাইড একদম পুড়ে গেছে আপনার, চোখগুলো কিরকম জ্বলছে একদম, মানে একটা জন্তুর মতো, যে রাতের বেলা বিড়াল শিয়াল এইসব যে নিশাচর প্রাণীগুলো আছে এগুলার যে চোখগুলো জ্বলে, ঠিক সেরকম একটা তেমন একটা ভঙ্গি ছিল। চোখগুলো তার জ্বলতেছে, সে ভয়ঙ্কর ভাবে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি একদম মানে আমি কি করব, আমি কি ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যাব, আমি স্টিল হয়ে গেছি। ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যাব না পেছন দিকে দৌড় দিব, আমার মাথায় কিছু আসতেছে না। তো এই সময়ের মধ্যে হঠাৎ করে দেখি তার মুখ লড়তেছে, সে কিছু বলতেছে, আমি এক নজরে তার দিকে তাকিয়ে আছি। সে আমাকে হিপনোটাইজ করে ফেলেছে অলরেডি। সে আমাকে আরবিতে একটা ওয়ার্ড বললো, আমার কানে ওয়ার্ডটা ছাড়া ছাড়া ভাবে আসলো, যে মিন্নাক ফি মত। এই কথাটার অর্থ হচ্ছে এখানে মৃত্যু আছে। এই কথাটা শোনার পর রাসেল ভাই আমি আস্তে করে চোখটা বন্ধ করে ফেললাম, এবং আমার জীবনে যা দোয়া দুরুদ আমি জানতাম সেগুলো মনে মনে পড়তে লাগলাম। তারপর 1 মিনিট হয়েছে কিনা আমি অ্যাকচুয়ালি জানি না, আমি আস্তে করে ভয়ে ভয়ে চোখটা খুললাম, দেখি যে না, সেই ছায়ামূর্তি আর সেদিকে নেই। সেখানে ছিল না সে। আমার শরীর থেকে দেখি ঘাম ছুটে গেছে। তো আমি তাড়াতাড়ি আপনার সেখান থেকে আবার রুমে ব্যাক করি। তো রুমে ব্যাক করার পরে পরের দিন চিন্তা করতেছিলাম এই ঘটনাটা কি কারোর সাথে শেয়ার করবো, যেহেতু একটা ডেভেলপ কান্ট্রি, কারোর সাথে এই ঘটনাটা শেয়ার করলে তারা মেন্টালি ফিট ভাববে। তাছাড়া আমি নতুন ছিলাম, ভেতরে হেজিটেশন কাজ করতেছিল, তো আমি কাউকে এই ব্যাপারগুলো জিজ্ঞেস করিনি। এটা নিজের মধ্যে রেখে দিই, যে হয়তো হয়েছে কোনো একটা সমস্যা, আমার হ্যালুসিনেশন হতে পারে, নেক্সট টাইম মেবি হবে না, এরকম কিছু একটা ভেবে আমি জিনিসটা আর কারোর সাথে শেয়ার করিনি। তো সেই দিনে 3-4 দিন পরে আমি একদিন আমার কিচেনে রান্না করতেছি রাতের বেলা, সময় তখন আপনার প্রায় 10টা হবে। রাত্রে রান্না করতেছি, আপনার একটু রিচ ফুড খেতে মন চাচ্ছিল সেদিন। তো আপনার আমি পোলাও আর মাংস আহ, চুলায় চড়িয়ে আমি মাংস দেওয়ার জন্য ক্যাপসিকাম কাটতেছিলাম, নিচের দিকে তাকিয়ে কাটিং বোর্ডের উপরে রেখে, আমার হাতে নাইফ ছিল, সেটা দিয়ে আমি ক্যাপসিকাম কাটতেছিলাম। তো হঠাৎ করে আমার মনে হলো আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সে সময় কারো থাকার কথা না, যেহেতু আমি আমার ফ্ল্যাটের মেইন দরজাটা অলরেডি লক করা। তো আমি সামনের দিকে খুব কিউরিসিটি নিয়ে তাকায়া যা দেখলাম, সেই ছায়ামূর্তিটা সে এবার আরো ভীষণ ভয়ানক দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, যে এখনই চোখ দিয়ে আমাকে ভস্ম করে ফেলবে। এদিকে আমার চাকু যে হাতে চলতেছে সেটাও আমার খেয়াল নেই, আমি একদম মানে দিক বিদিক হারা হয়ে গেছি, কি করব। তো আবারও 1 সেকেন্ড কি 2 সেকেন্ড এরকম আমি চোখটা বন্ধ করলাম। তারপর চোখটা খোলার পরে দেখি যে না, সে সেখানে নেই। আমি নিচের দিকে তাকিয়ে দেখি ক্যাপসিকামের বদলে ওইটাকে যখন দেখেছি আমি, আমি আমার হাতের উপর নাইফ চালিয়ে দিয়েছি। আমার হাতে এখনো দাগ রয়ে গেছে, এটা প্রচন্ড রক্ত পড়তেছে, ব্লিডিং হচ্ছে, ব্লাড একদম আপনার ফ্লোরে পড়তেছে, হোয়াইট ফ্লোর ছিল। তো ফ্লোরে একদম ব্লাডের দাগ বসে যাচ্ছে। তো এই দৃশ্য দেখার পরে আমি দৌড় দিয়ে আমার রুমে চলে গেছি, সেখানে গিয়ে কিছু ফার্স্ট এড লাগিয়ে চলে আসবো আবার কিচেনের দিকে, কারণ তখন আমার রান্নাটা চলতেছে। যে রান্নাটা কি খবর তখন আমার সেন্স ছিল না, যে আমি যে অলরেডি চুলায় আমার খাবার রেখে আসছি। পরে যখন ব্যান্ডেড করলাম, একটু ঠান্ডা হলাম, রিল্যাক্স হলাম ঘরে বসে, তখন আমার মনে পড়লো যে আমার রান্নাটা আমি চুলায় চড়িয়ে আসছি। তো গিয়ে দেখলাম
চুলার ফায়ার ক্লোজ করা, যদিও আমি ক্লোজ করে যাওয়ার সময়টা পাইনি। আর যখন সবচেয়ে বেশি অবাক হলাম, যখন আমি আপনার ওই যেই প্যানটার মধ্যে সসপ্যানটার মধ্যে আমি পোলাও রান্না করছিলাম, সেটা যখন আমি ওপেন করলাম, দেখলাম সাদা পোলাও রক্তে লাল হয়ে আছে। সে একদম মানে বোঝা যাচ্ছে যে এটা ব্লাড। আরেকটা জিনিস আমি লোকেট করলাম যে আমি দেখে গিয়েছি যে ফ্লোরে আমার রক্ত পড়ছিল, তখন ফ্লোরে যে রক্ত পড়ে ফ্লোরে একটা স্টেন হয়ে গেছে, সেখানে বিন্দু মাত্র কিচ্ছু নেই, একদম নিট অ্যান্ড ক্লিন। কিন্তু আমার পোলাওর মধ্যে এই অবস্থা। পরের দিন আর সহ্য করতে পারলাম না। পরের দিন সকালে সে পোলাওটা আমি আর ডাস্টবিনে ফালাই নেই, ওইভাবে রেখে দিছি। আমি সকালবেলা মুন্না, যে প্রথম থেকে আমার সাথে এই ঘটনাটার সাথে জড়িত ছিল, যে আমাকে নিষেধ করেছিল, যে শুভাকাঙ্ক্ষী আমার, তাকে আমি বললাম, সেই পোলাও ভর্তি পাতিলটাও দেখালাম। পরের দিন সকালেও সেটা এমনই আছে, একদম লাল হয়ে গেছে। তো তাকে দেখালাম, দেখানোর পরে সে বলতেছে, তোমাকে আমি নিষেধ করেছিলাম যে তুমি সেখানে যেও না, তারপরে তুমি গেলা। এটা এখন তোমার সাথে একটা প্যারানর্মাল ব্যাপার ঘটতেছে, এতে কোনো সন্দেহ নেই। তবে এটার থেকে তুমি কিভাবে বাঁচবে তার জন্য আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব, সমস্যা নেই, তুমি ভয় পেও না, তোমার এটা নিশ্চিত কোনো একটা সলিউশন বের করতে পারবো আমরা। দুর্ভাগ্যবশত পরের দিন সকালে আমাদের যাওয়ার কথা ছিল, সেদিনই মুন্নার দেশের থেকে খবর আসে ওর ওয়াইফ একটু অসুস্থ, ও এমার্জেন্সিতে একটা ফ্লাইটে টিকিট বুক করে সে চলে যায়, 6-7 দিনের জন্য এমার্জেন্সি ছুটিতে চলে যায় দেশে। তো সেই সময়টা আমি মানে খুব ভয় পাই, মুন্নার জন্য আসলে ওয়েট করতে থাকি, কিন্তু না, সে তো সেদিন চলে গেল, সে আমাকে যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল এর আগেই সে চলে গেল। তো এই ঘটনার পরের দিন রাতের বেলা আমার অ্যাকচুয়ালি, আমি রুমের থেকে, আমার অ্যাটাচ টয়লেট ছিল না, রুম থেকে বের হয়ে আপনার ছোট একটা করিডোরের মতো ছিল, সেটার পর ছিল আমার টয়লেটটা। তো রাতের বেলা আমি 1টা বাজে এরকম সামথিং, অ্যাকচুয়ালি শিওর জানি না, খুব রাত, গভীর রাতই ছিল। তো আপনার আমি টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছি, ঠিক টয়লেটের সামনে দেখি সেই ছায়া মূর্তি একদম স্টিল দাঁড়িয়ে আছে, সেই ভঙ্গিতে সে তাকিয়ে আছে, কিছু বলতে চাচ্ছে আমাকে। আমি আবার এবার দৌড় দিতে পেরেছিলাম শেষ পর্যন্ত। পেছন দিকে দৌড় দিয়ে গিয়ে আমি রুম লক করে আর বের হই না। তো এখন দেখা যাচ্ছে এই ঘটনা কন্টিনিউয়াসলি হচ্ছে। পরের দিনও একই অবস্থা, সামনে দিয়ে দৌড় দিয়ে চলে যায়। একদম মানে একটা দেখতে পারতেছি যে একটা সাদা কিছু আমার সামনে দিয়ে দৌড় দিয়ে গেল রাতের বেলা, যখন আমি টয়লেটে যেতে চাই। তো এই ঘটনার পর থেকে আমি রাতের বেলা টয়লেটে যাওয়া বন্ধ করে দিলাম। রুমের ভেতর তালাবদ্ধ অবস্থা, নিজেকে সবসময় রাতের বেলায় 12টা বেজে গেলেই আমি তালাবদ্ধ করে রাখতাম রুমে নিজেকে, যে যাই হোক আমি বের হব না রুম থেকে, যাই হয়ে যাক, এনিথিং হ্যাপেন, আমি বের হবই না। তো আপনার এরকম চলতে চলতে খুব ভয়ানক অবস্থা, রাত্রে একদম ইনসমনিয়া, ভয়াবহ ইনসমনিয়া হয়ে গেছে, ঘুমাতে পারি না, রুমের ভেতর তালাবদ্ধ হয়ে বসে খালি দোয়া কালাম করি, কি করব কিচ্ছু বুঝতে পারতেছি না, দেশেও জানাতে পারছি না, টেনশন করবে বাড়ি ঘরে। তারপর মুন্না আসে 7 দিনের ছুটিটা শেষ করার পরে। আসার পরে আমি মুন্নাকে সব আবার খুলে বলি যে এই ধরনের ঘটনা হয়েছে। মুন্না বলে, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, তুমি আমার সাথে চলো। তো বাহরাইনে একটাই মাত্র মাজার আছে, সেটাকে নবী সালে রহমাতুল্লাহ মাজার বলে। সেখানে মুন্না আমাকে নিয়ে গেল। সেখানে একজন পাকিস্তানি খাদেম ছিলেন, যিনি খুবই বুজুর্গ লোক, আলেম লোক, তাকে দেখলেই মনের ভেতরে একটা শ্রদ্ধা চলে আসে। আহ সেই ব্যক্তির কাছে নিয়ে গেলেন। তো উনি, আমি কিছু বলার আগে বললো, তোমার সাথে কি গত কয়েকদিন ধরে খুব খারাপ কিছু ঘটে যাচ্ছে বাবা। খুব সুন্দর করে উনি স্নেহ ভরা একটা কণ্ঠে বললেন। আমি তো সাথে সাথে মানে কেঁদে ফেলতেছি এমন অবস্থা। আমি বললাম, জি হুজুর, আমার সাথে এরকম একটা ঘটনা ঘটতেছে। তো বললো, আচ্ছা ঠিক আছে, তুমি একটু ডিটেলস আমাকে বলো, বাকিটা আমি দেখতেছি। তো ওনাকে আমি স্পেসিফিকলি বললাম। সব ঘটনা শোনার পরে হুজুর বললেন যে অ্যাকচুয়ালি তোমার বেশি আগ্রহ থেকে ওই জায়গাটায় যাওয়া উচিত হয় নাই। ওই মানুষটা আসলে অপঘাতে মারা গিয়েছে, তার আত্মাটা মেবি শান্তি পায় না এখনো, সেই জন্য সেটা সেখানে ঘোরাফেরা করে, হয়তো সেখান থেকে বের হতে পারে নাই। তুমি একটা তার জন্য ওয়ে হয়ে গেছো, তুমি যখন সেটার ভেতরে ঢুকছো তার জন্য বাইরে পৃথিবীটা দেখা আরো সহজ হয়ে গেছে। তো সে তোমার পেছনে আসছে, অবশ্যই ক্ষতি করবে। তা তোমাকে কিছু আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, এটা অনুযায়ী চলতে পারলে তুমি বেঁচে যাবে ইনশাল্লাহ। তো তিনি আমাকে বললেন যে তুমি প্রথম যে কাজটা করবে, আজকেই আজকেই তুমি তোমার অ্যাকোমোডেশনটা সেখান থেকে দূরে কোথাও শিফট করো। আর প্লাস তিনি 2টা তাবিজ দিলেন আমাকে। একটা বললেন ডান হাতে পড়তে হবে, আর একটা কোমরে। এবং আরো ইনস্ট্রাকশন দিলেন যে তুমি যখন দেশে যাবে, যদি তুমি হলিডেতেও যাও, লিভেও যাও, তখনও তুমি এই তাবিজ দুটো অবশ্যই পড়ে যাবে না। এখানে স্থানীয় যে সমুদ্রতট আছে সেটার মধ্যে তুমি এই তাবিজ দুটো খুলে ফেলে দিয়ে যাবে। তো আমি ওনার ইনস্ট্রাকশন মেনে নিয়ে চলে আসি। চলে আসার পরে আমি সেই মতে কাজ করি। পরের দিনে আমি আমার অ্যাকোমোডেশনটা শিফট করি বাহরাইনের রাজধানী মানামার দিকে। আর ওনার তাবিজ দুটো সেদিনই আমি পরে নিয়েছিলাম।
তো এরপর থেকে রাসেল ভাই আমি আসলে দুঃস্বপ্নে জিনিসটা দেখতাম, কিন্তু আমার সামনাসামনি আর ওইভাবে আমাকে ফেস করতে হতো না। তো আমি আপনার 31 ডিসেম্বরে দেশে আসি। এর একদিন আগে আমি ছুটিতে আসার আগে আপনার গিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে আমি এই দুইটা আপনার সমুদ্রে ফেলে দিয়ে আসি, এই দুইটা তাবিজ। তো এখনো স্টিল এই ভয়টা আমার মাঝে কাজ করে, আমি রাতে ঘুমাতে পারি না। তো এখনো এই ভয়টাই কাজ করতেছে। আমি এখনো আসলে আমার অলরেডি আমার পাসপোর্টে ভিসা রয়ে গেছে, আমার ছুটিও প্রায় শেষের দিকে। তারপরে আমি বারবার চিন্তা করছি আমি কি ফিরে যাব। আর মনে হয় যাওয়া হবে না, জব পারপাস যতই ভালো হোক আসলে জীবনের চেয়ে মূল্যবান হতে পারে না। তো সেটার জন্য মেবি আর যাব না। আমি প্রচন্ড ভয় পেয়েছি জীবনে। আর এটার থেকে আসলে প্যারানর্মাল বিষয়গুলোতে আমার খুব একটা আগ্রহ জমে গেছে। যাই হোক রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা সবসময় একটু বড় ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন বলতেন, এবং সবসময় বড় ধরনের ঘটনা মানেই যে জমজমাট হবে সেরকম না। তবে এই ঘটনাটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আশা করছি যে একইভাবে আপনাদেরকে অনেক আনন্দ দিতে পেরেছে। আমাকে আরমান ফেসবুকে দেখছি যে পোস্ট করেছেন এখানে যে আশা করি ভালো স্টোরি শুনতে পাবো ইনশাল্লাহ। আমাকে সোহাগ লিখেছেন ভাই আমি আছি। এছাড়া আমাকে ফয়সাল লিখেছেন চরম কাহিনী। আলামিন আমাকে লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা জোস আর খুব মানে ভাল লাগছে, তার কাছে মনে হয় সেটা বলতে চেয়েছে, খুব পাচ্ছি এরকম যেটা বলছে। আমাকে এছাড়াও রিফাত এখানে দেখছি যে পোস্ট করেছেন যে ভূত এফএম আমার খুব ভালো লাগে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে এখানে খন্দকার শহীদুল আমাকে লিখেছেন শুনছি। আমাদেরকে খলিলুর রহমান লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে রিফাত লিখেছেন যে ভূত এফএম অলওয়েজ স্পেশাল। আমাকে এমডি আরশাদ লিখেছেন যে রাসেল ভাই ভূত এফএম শুনছি অ্যান্ড উইথ মানে একই সাথে তিনি ফেসবুকও চালাচ্ছেন সেটা লিখেছেন। মাহবুব হোসেন আমাকে এখানে লিখেছেন যে ফেসবুকের ওয়ালে লিখেছেন আর কি যে রাসেল ভাই খুব ভয় পাচ্ছি, ওয়াশরুমে যাবো কিভাবে। আমাকে MMR সুমন লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে এছাড়াও আরো অনেকেরই সেখানে লিখেছেন আমাদের এই পোস্টটিতে, কমেন্ট করেছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে এস এম স্বাধীন হোসেন আমাকে লিখেছেন যে ভূত এফএম জটিল ভাই। আমাদেরকে সোহেল রানা লিখেছেন যে হ্যালো ভূত এফএম। আমাদেরকে এছাড়া দেখতে পাচ্ছি যে জাকারিয়া লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে জুম্মন লিখেছেন নাইস। এছাড়াও আরো অনেকেই এখানে পোস্ট আপনাদের পরিচয় আসলে কেমন লাগছে না লাগছে এই বিষয়ে আপনি এই মতামত দেবেন, সারিয়া আলাদা আছে এবং আপনাকে দিতে পারেন সেটা। এছাড়াও আমাদেরকে সুমাইয়া লিখেছেন ভাইয়া বিগ ফ্যান অফ ভূত এফএম, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে এছাড়াও মোহাম্মদ ইকবাল আজম লিখেছেন যে অল টাইম ভালো লাগে, যারা পোস্ট পাঠাচ্ছেন কষ্ট করে এত রাত্রে তাদেরকে অনেক ধন্যবাদ। SMS এর দিকে যাই এবং অনেকে SMS পাঠাচ্ছেন আমাদেরকে, সেই SMS গুলো কিছু পড়ে ফেলতে চাই। আমি দেখতে পাচ্ছি যে আহ আমাদের যে যারা যারা SMS করেছেন সেই SMS টা পড়ার আগে আমি আরেকটু সময় নেব মাঝখানে। আমি একটা ঘটনা শোনাবো আপনাদের, যে ঘটনাটা পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার। আশা করছি আপনাদের খুব একটা খারাপ লাগবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন জানি আপনি সবসময় ভালোর দলে, তারপরেও জিজ্ঞেস করতে হয় তাই করলাম। আশা করব আপনি আপনার ব্যস্ততার মাঝেও মনোযোগ সহকারে ঘটনাটি পড়বেন এবং নির্বাচিত করবেন। আমি যে ঘটনাটি লিখতে যাচ্ছি এই ঘটনার সত্যতা নিয়ে আমার নিজের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, কারণ ঘটনাটি আমার দাদার জীবনে ঘটে যাওয়া ও তার নিজের মুখ থেকে শোনা। শুরু করার আগে বলে রাখি যে আমার দাদা গত 31 জানুয়ারি 31 ডিসেম্বর প্রথমে ভূতাত্মার সকল শ্রোতাদের নিকট তার পরলৌকিক শান্তির জন্য দোয়া কামনা করছি। আর কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনার বর্ণনায় চলে যাই। আমাদের গ্রামের নাম নওয়া গ্রাম, এটি নড়াইল জেলার কালিয়া উপজেলার একটি গ্রাম। ঘটনাটি এখন থেকে প্রায় 80 বছর আগে। দাদার বয়স তখন 14 কি 15। আমার একবার তিনি আমাদের গ্রাম থেকে বেশ কয়েক গ্রাম দূরে তার বোনের বাড়ি বেড়াতে গেলেন। গ্রামের নাম মির্জাপুর। সম্ভবত পরিবেশ পরিবর্তনের ফলে তার জ্বর আসলো, জ্বর সাথে মাথা ব্যথা। এরকম একদিন রাতে তিনি জ্বর গায়ে শুয়ে আছেন তন্দ্রাচ্ছন্ন অবস্থায়। পাশের কক্ষে তার দুলাভাই আপা দুজনেই ঘুম। হঠাৎ তিনি অনুভব করলেন কি যেন তার
ব্যথা পাচ্ছেন না। তিনি ভাবলেন হয়তোবা ঘুমের ঘোরে তার ভাগ্নের হাত তার গায়ে এসে পড়েছে। তিনি হাত দিয়ে ওই হাতটাকে সোজা দিলেন এবং কিছুক্ষণ পর হাতটি তার বুকে চাপ দেওয়া শুরু করলো। তিনি যথারীতি আবারও হাতটা সরিয়ে দিলেন। তিনি চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছিলেন, তাই চোখ খুললেন না। তৃতীয়বার যখন হাতের আঙুলগুলো তার বুকে চাপ দিচ্ছিল তখন তিনি হাতটা সরিয়ে চোখ খুলে তাকালেন। খাটের কোনায় শুয়েছিলেন। তিনি দেখলেন আনুমানিক ৫-৬ বছরের একটি বাচ্চা তার পাশে মেঝেতে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে, অথচ দরজা ছিল বন্ধ। তিনি ভয়ে চিৎকার করে উঠলেন। চিৎকার শুনে বাড়ি ও আশেপাশের সবাই ঘুম ছেড়ে দ্রুত উঠে আসলো। এরই মাঝে দাদা চাঁদের আলোতে দেখতে পেলেন যে শিশুটি দেয়াল ভেদ করে বাইরে চলে গেল। অথচ দেয়াল ভেঙে যাওয়া তো দূরের কথা, টুঁ শব্দ পর্যন্ত হলো না। সবাই এসে দাদাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। দাদা সব খুলে বললেন। সবাই পুরোনো দিনের মানুষ, সহজেই বিশ্বাস করলো। তারপরও চারপাশে অনেক খোঁজাখুঁজি হলো, কিন্তু বাচ্চাটিকে আর খুঁজে পাওয়া গেল না। তবে অবাক করার মতো বিষয় হলো ঘটনার পরপরই দাদার জ্বর, মাথা ব্যথা একদম সেরে গেল। অথচ এসব ঘটনার মুখোমুখি হলে মানুষ সাধারণত মানসিকভাবে, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। হয়তো এই অশরীরটি খারাপ পেয়েছিল না। দাদা মনে করতেন অশরীরী শক্তিটি তার অসুস্থতার অর্থাৎ রোগের প্রতিকার করতে এসেছিল। কারণ সেখানে গ্রাম অঞ্চলে সাধারণ সাধারণ রোগের চিকিৎসার সুব্যবস্থা ছিল না ওই বাড়িতে থাকাকালীন। আর এ ধরনের কোনো ঘটনা তার সাথে ঘটনাটা পড়লে খুব খুশি হব। এবং তিনি আরো লিখেছেন যে আমার থলিতে আরো অনেক ঘটনা আছে যেগুলোর কোনোটি আমার সাথে, কোনোটি আমার কাছের মানুষের সাথে ঘটেছে। একে একে শেয়ার করবো ইনশাল্লাহ। দূরত্ব ও ব্যস্ততার কারণে স্টুডিওতে আসা সম্ভব নয়। সঙ্গত কারণে তিনি মগ্ন এবং তিনি হচ্ছে অনুগ্রহপূর্বক কিছু মনে করবেন না। ঘটনার সত্যতা নিয়ে আমার নিজের কোনো সন্দেহ নেই, আর মিথ্যা গল্প শেয়ার করে ভূত এফএমের শ্রোতাদের প্রতারিত করতে চাই না। রাত জেগে কেউ মিথ্যা গল্প শোনার জন্য বসে থাকে না। আমি নিজেও ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। ঘটনা নিয়ে কোনো প্রশ্ন থাকলে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ করছি। ভূত এফএম চিরজীবী হোক। জুবায়ের হোসেন, মাস্টার্স, পরিসংখ্যান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই ছিল ঘটনা। এবং আমার কাছে দেখতে পাচ্ছি যে অনেকগুলো এসএমএস চলে এসেছে। কিছু এসএমএস পড়ে ফেলতে হয়। প্রাপ্তি আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে এইটা আমাদের প্রথম এসএমএস। আর প্রথম এসএমএস আমি পেয়ে যাচ্ছি। আমাকে আলী হোসেন বরিশাল থেকে লিখেছেন ফার্স্ট স্টোরিটা বেস্ট। শুধুমাত্র ফার্স্ট স্টোরিটাই হয়েছে এখনো পর্যন্ত। রফল লিখছেন দারুণ লাগলো, আমরা 4 বন্ধু মিলে শুনছি। আমাদেরকে কোয়েল লিখেছেন নাটোর থেকে, ফার্স্ট স্টোরিটা খুব ভালো লেগেছে। রবি মংলা থেকে আমাদের লিখেছেন যে ভাই ঘটনাগুলো খুবই ভালো হচ্ছে। ঘটনাগুলো এখনো কিন্তু না, আমার হ্যাঁ গুলো বলতে পারেন, সেকেন্ড ঘটনাটা এই মাত্র পড়া হলো। মাসুদ লিখেছেন যশোর থেকে যে ভয় পাচ্ছি। আমাদেরকে ডার্ক সোল টাঙ্গাইল থেকে লিখেছেন। এছাড়া আমাদেরকে তনজিনা হাজারিবাগ থেকে লিখেছেন, লাইট অফ করে তিনি ভূত এফএম শুনছেন। জাহিদ হাসান আমাদেরকে নওগাঁ থেকে লিখেছেন, নওগাঁ সাপাহার। অজিত আমাদের লিখেছেন শুনছি ভালো লাগছে। আমাদেরকে এছাড়াও লিখেছেন রাজীব, না রাজভীর, এবং তিনি ওয়ারি থেকে লিখেছেন। আমাদেরকে ফেরারি কিং লিখেছেন। এছাড়াও আমিরুল মৃধা আমাদেরকে মানিকগঞ্জ থেকে লিখেছেন। প্রিন্স লিখেছেন আমাদেরকে যে আজ তার মনটা ভাই আপনার আজ মন খারাপ করেন। আমার তো মন কোনো খারাপ খারাপ না, শরীরটা একটু খারাপ, কিন্তু মন একেবারেই খারাপ না। হয়তো শরীরের সাথে মনের যোগাযোগ থাকতে পারে। আচ্ছা, আমাদেরকে ফুর্তি তাজুল লিখেছেন, এসএমএস করেছেন আমাদেরকে কাশেম রেজা। এছাড়া আমাদেরকে শুভ আমাদেরকে এসএমএস করেছেন এবং খাটের কোনায় বসে শুয়ে তিনি শুনছেন আমাদেরকে। এছাড়াও শর্মী লিখেছেন খুব ভালো লাগছে। শাহেদ খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন। রংপুর বয় আমাদেরকে রেগুলার এসএমএস করে, আজকেও করেছেন। হাসান পতেঙ্গা চিটাগাং থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি লিখেছেন যে লাখ টাকার কসম ভূত এফএম অসম। ওকে, আচ্ছা, আমাদেরকে মামুন কুষ্টিয়া থেকে লিখেছেন গুড লাক ভূত এফএম। আমাদেরকে প্রিন্স লিখেছেন রাসেল ভাই আপনার আজ, আচ্ছা প্রিন্সের এসএমএসটা মনে হয় একটু আগে আমি পড়লাম। সামাদ রকি আমাদের লিখেছেন আমাদেরকে। এছাড়া তুহিন চাকমা ফ্রিপোর্ট চট্টগ্রাম থেকে আমাদেরকে এছাড়াও লিখেছেন আসান কাকরাইল থেকে। লিমন আমাদের লিখেছেন। এছাড়াও এমডি ইমাদুল হক আমাদের লিখেছেন, আমাদের এসএমএস করেছেন। আমির শাহিন সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। একটা ছোট্ট বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আবারও এখনই ফিরে আসবো।
এখন এবং আমি রাসেল আছির সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আশা করছি আপনাদের সবার ভালো লাগছে এবং আপনারা অনেক এনজয় করছেন আজকের এই ভূত এফএমটি। আপনারা আপনাদের ফেসবুকের পোস্টগুলো দেখে মনে হচ্ছে, মানে কমেন্টগুলো দেখে মনে হচ্ছে, যেমন জামিল হাসান আমাকে লিখেছেন যে ভাই অসম ভূত এফএম, খুব ভালো লাগছে, দোয়া করি যেন। তারপরে কিছুটা লিখেছেন আমাদেরকে রাকিব হাসান লিখেছেন ভাই প্রচন্ড ভয় পাচ্ছে আমাদেরকে। এমডি সুমন হোসেন লিখেছেন আমাদেরকে। এছাড়াও লিখেছেন এখানে দেখতে পাচ্ছি অরুদ্ধ বাপি লিখেছেন, রকস্টার হিমেল সহ আরো অনেকে। আপনিও কিন্তু চাইলে এখানে পার্টিসিপেট করতে পারেন। আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/রেডিও ফুর্তি। রেডিও ফুর্তির স্পেলিংটি হচ্ছে RADIOFOORTI ফুর্তি। আমাদের যদি ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনাকে একটু লিখে নিতে হবে প্লিজ, বা আপনাকে মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত@রেডিও ফুর্তি.fm। যারা ভাবছেন যে ঘটনা আছে, কিভাবে ঘটনা পাঠাবেন বা পাঠাবেন কিনা এরকম অনেক কিছু চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য বলছি যে ঘটনাটা ঝটপট পাঠিয়ে দিন, কোনো সমস্যা নেই। এবং আপনার পাঠানো ঘটনাটা অবশ্যই 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 আমরা যদি সিলেক্টেড হয় তাহলে অবশ্যই প্রচার করব বা আপনাকে ইনভাইট করব। অলরাইট, আমরা চলে যাচ্ছি এখন আমাদের পরবর্তী অতিথির কাছে। এবং আমি শুরুতে জানতে চাইবো যে আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি পটুয়াখালী দুইদানবাদ থেকে। পটুয়াখালী থেকে এসেছেন উনি। এবং বুঝতেই পারছেন যে এত রাত্রে আসলেই পটুয়াখালী থেকে এসে কেউ এখানে মজা করতে আসেনি, আপনাদের ঘটনা শোনাতে এসেছেন এবং অনেক কষ্ট করে এসেছেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ। এবং ওনার একটা অভিজ্ঞতা আছে, উনি কোনো একটা কারণে, সে কারণটা অবশ্য উনি বলবেন, একবার শ্মশানে গিয়েছিলেন একটা খোলা, মাটির খোলা সংগ্রহ করতে, যে খোলার মধ্যে দিয়ে নাকি অশরীরী আত্মাদের দেখা যায়। তো সেরকম একটা ঘটনা তার কাছ থেকে শুনে আসবো। আপনি একটু প্লিজ আমাদের বলবেন যে আপনার কি ঘটনা সেটা। হ্যাঁ, আমি শুরু করছি। এটা হচ্ছে 2000 সালের ঘটনা। তো আমাকে এক লোক, এক ফকির যারা ঝাড়ফুঁক করে, উনি আমাকে বলল যে শ্মশান থেকে, অর্থাৎ মৃত্যু ব্যক্তি পোড়ানোর পরে তাদের একটা হাড়ি ভাঙা হয়। তো হাড়িটা ভেঙে তারা ফেলে দেয়। তো এই ভাঙা হাড়ি যদি আস্ত গলা, অর্থাৎ হাড়ি ভেঙে গেছে কিন্তু গলা আস্ত আছে, এরকম একটা গলা যদি নিয়ে আসতে পারো, তো এটা থেকে অনেক উপকার পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে মেজর যেটা, সেটা হচ্ছে এইরকম যে হাড়ির গলার ভিতর থেকে তাকিয়ে অশরীরী আত্মা, অর্থাৎ জিন ভূত প্রেত। আমার এটা খুব ইন্টারেস্টিং মনে হলো এবং আমি কি করলাম, যে এটা আমি আনতে যাব। কিন্তু এটা আনতে যাওয়ার শর্ত হচ্ছে যে কোনো অমাবস্যার রাতে শরীরে আর কিছু থাকবে না, শুধু থাকবে একটা লাল লাল রঙের গামছা, সেটা এক দরে বাজার থেকে কিনতে হবে, কোনো দরদাম করা যাবে না। তো আমি অপেক্ষায় ছিলাম যে কবে যাব। তো সত্যি একদিন সে সময় এসে গেল, অমাবস্যার রাতে। আমি একটা গামছা আগে থেকে কিনেছিলাম, ওই গামছাটা পরে আমি শ্মশানে গেলাম। তো শ্মশানের ভিতরে গিয়ে ওদের একটা ঘাট ছিল, ঘাটে নামলাম আমি নদীর ভিতরে। অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু গলা পেলাম না। অবশ্যই যখন আমি আমার গলা পর্যন্ত পানি, সেখানে নামলাম। নামার পরে পায়ে একটা বাজলো। তো আমি যখন ডুব দিয়ে উঠাই, দেখি যে হ্যাঁ, আস্ত একটা গলা আমি পেয়েছি, অর্থাৎ যেটাকে আমরা কলসির কান্দা বলি আমাদের স্থানীয় ভাষায়। তো ওটা নিয়ে আমি উঠি। ওঠার পরে যখন আমি ওই শ্মশানের ভিতরে একটা গাছ, বট গাছ ছিল অনেক পুরনো। তো ওই বট গাছটার নিচে আমি আসি। যখন আসি তখন আমার মনে হলো কে যেন আমাকে উপর থেকে খুব জোরে চাপ দিচ্ছে, এবং এত জোরে চাপ দিচ্ছে যে আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, খুব জোরে। কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। এরকম কিছুক্ষণ হওয়ার পরে দেখলাম যে আমার খুব অস্থির লাগতেছে। এরপর আমি উপরের দিকে তাকালাম, দেখি বট গাছের মানে ডালের সাথে কি যেন একটা ঝুলছে, যেটা অস্পষ্ট, একটা অশরীরী, মানে যেটা মানুষের কায়দায় কিন্তু মানুষ না, এরকম কিছু দেখতেছি। তখন আমার খুব ভয় হলো, এবং এত ভয় পেলাম যে আমি ভয়ে চিৎকার দিতে চাইলাম, কিন্তু আমি চিৎকার দিতে পারতেছি না। মনে হলো যে আমার গলা কেউ চেপে ধরছে। তো এভাবে কিছুক্ষণ করার পরে কিন্তু মনের ভিতরে সাহস রাখলাম, কারণ আমাকে ওই ফকির বলছে কখনো কোনো জিনিসে ভয় পাবে না। এর কারণ হচ্ছে ভূত প্রেত যাই আছে মানুষের শক্তির উপরে এদের কোনো শক্তি নেই। কারণ মানুষকে এরা ভয় দেখায়, ভয় দেখে দুর্বল করে, তারপরে এদেরকে আক্রমণ করে, কিন্তু সরাসরি আক্রমণ করে না। তো ওই জিনিসটা আমার ভিতরে কাজ করছিল। আমি ওইটা সাহসটা রাখছিলাম যে যাই যা হোক, আমার সাথে এরা পারবে না যতক্ষণ আমি দুর্বল না হই। তারপর আমি অনেকক্ষণ চেষ্টা করছি যাতে এই কলসটা নিয়ে আমি বের হতে পারি, কিন্তু পারলাম না, সামনে এগোতে পারলাম না। মনে হয় কে যেন আমাকে বাধা দিচ্ছে বা পিছন থেকে টেনে ধরছে, অথবা এরকম একটা জিনিস যেটা আমাকে খুব চাপ দিচ্ছে, যাতে আমার মানে আমার পায়ে কোনো শক্তি ছিল না উঠে দাঁড়ানোর মতো বা হাঁটার মতো এরকম। তো অবশেষে আমি না পেরে প্রায় আধা ঘন্টা সেখানে আমি এরকম চেষ্টা করি। চেষ্টা করার পরে না পেরে আমি ওই গলাটা আবার ফেলে দিই পানির ভিতরে। আসলের বিষয় হলো, যখন আমি এটা ফেলে দিই, ফেলে দেওয়ার পর মনে হয় একেবারে ইজি, আমি ফ্রেশ হয়ে গেছি।
এবং আমি তখন শ্মশান থেকে বের হই। বের হওয়ার পরে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে, আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে ফলো করছে, পিছন পিছনে আমার পিছনে হাঁটছে। তো এরকম আসি বাসায় আসার পরে, যখন বাসার কাছাকাছি আসি তখন আমাদের বাসার সামনে একটু অন্ধকার ছিল, আমরা ভাড়া ছিলাম তখন, ভাড়া বাসায় থাকতাম। কাছে আসার পরে দেখি অন্ধকারের ভিতর একটা বিড়াল, কালো রঙের একটা বিড়াল আমার সামনে দিয়ে যাচ্ছে, এবং এখন আর পিছনে কোনো শব্দ নেই, কারো হাঁটার শব্দও নেই, এরকম কিছু নেই। তো আমি কাউকে কিছু বললাম না, বাসার ভিতরে ঢুকে গেলাম। কিন্তু এরপর থেকে এই উৎপত্তিটা শুরু হলো, অর্থাৎ যখন আমি একা থাকতাম বা ঘুমাতাম, মনে হতো কেউ যেন আমাকে ধাক্কা দিচ্ছে, এবং একা যখন রাস্তায় হাঁটতাম বা কোথাও যেতাম, তখন এরকম সামনে একটা কালো বিড়াল পড়তো। যে বিড়ালটা কোথা থেকে আসে সেটা আমি দেখতে পাই না, কিন্তু যাওয়ার সময় দেখতে পাই, অথবা যখন সে যায় তখন আমি দেখি না, আসার সময় দেখতে পাই। এরকম মানে বিড়ালটা কন্টিনিউ আমাকে ডিস্টার্ব করতো। এবং রাতে আমি যখন ঘুমাতাম মনে হতো কেউ যেন আমার মাথা ধরে জোরে জোরে ধাক্কা দিচ্ছে, কিন্তু উঠে আমি কাউকে পেতাম না। এরপরে আমরা নিজেরা বাড়ি করি, বাড়িতে যাই। তো তখন বাড়িটি কমপ্লিট হয়নি যদিও, কিন্তু বাড়ি থেকে আমার যে কলেজ, ওই কলেজটা খুব কাছাকাছি ছিল বলে আমি বাসায় একাই চলে যাই। ওখানে থাকার জন্য আমার কলেজে যাতায়াত সুবিধা, সেজন্য আমি ওখানে গেলাম, আমার কাছে বলে সবাই, তারা বলো ঠিক আছে তুই যাও। কিন্তু ওখানে যাওয়ার পরে যেটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে, আমাদের ঘরটা ছিল একটা মানে কি বলে, মানে টিন সেট বিল্ডিং, দোতলা। তো তখন দোতলা কমপ্লিট হয়নি, দোতলা করার জন্য আমরা কিছু কাঠ সেলাই করে উপরে রেখে দিয়েছি, মানে শুকানোর জন্য, রোদ্রে শুকলে এগুলো ডাকা হয়ে যাবে, এই জন্য ঘরের ভিতরে শুকিয়ে তৈরি দিয়েছি। কিন্তু রাত্রে দেখতাম, আমি যখন পড়তে বসতাম মনে হতো যে এই কাঠের উপরে কিছু দৌড়চ্ছে, মনে হয় ভেঙে চুরে একেবারে নিচে পড়ে যাবে, কিন্তু আসলে কিছু না ওখানে। তাই মাঝে মধ্যে দেখতাম একটা বিড়াল, কালো রঙের সেই বিড়াল। এরপরে এর 2-3 দিন পরে আমি আরেকটা জিনিস অনুভব করলাম, সেটা হচ্ছে আমাদের ঘরের সামনের দিকে একটা রাজহাঁসের ডাকের শব্দ আসতো। তা আমি মনে করছি যে হয়তো কারো রাজহাঁস ছুটে এসেছে। বাইরে গিয়ে দেখলাম কোনো রাজহাঁস নেই। তো পরবর্তী লক্ষ্য করে দেখলাম যে এই শব্দটা আসলে আসছে আমাদের ঘরের কণা, মানে উপরে একটা কণার, ওই যেটাকে আমরা বলি রুয়া, যেটার সাথে আমরা টিন সেট করি, ওই রুয়ার ভিতর থেকে। এবং এই শব্দটা আস্তে আস্তে আরো বিকট হচ্ছে, মনে হচ্ছে যেন রাজহাঁস খুব জোরে জোরে ডাকছে। তো খুব ভয় পেয়ে গেলাম আমি, কিন্তু কাউকে কিছু বলতে পারলাম না, কারণ আমি ওখানে গেছি, এলাকায় নতুন। প্রতিবেশী যারা আছে হয়তো ভয় পেতে পারে বা আমার কাছে আসবে না, এইভাবে আমি তো কিছু বললাম না। কিন্তু এই ব্যাপারটা কিছুদিন আগে আমি যখন এরকম কিছু ঘটনা নিয়ে আলাপ করি, তখন আমার এক প্রতিবেশী, তাকে আমি খালা বলে রাখি, সে বললো যে সোহেল, আসলে তুই তো ভয় পাবি এই জন্য তোকে বলি নাই, আমরাও এরকম ঘটনা শুনেছি, তো তুই তো একা থাকতি এই জন্য তোর কাছে কিছু বলি নাই। তো এরকম ঘটনা এখনো আছে আমার মাঝে, এবং এখনো রাত্রে আমি যখন ঘুমাতে যাই তখন মনে হয় কে যেন আমার মাথা ধরে ধাক্কা দিচ্ছে, অথবা কে যেন দোতলায় হাঁটছে। এবং সবচেয়ে আশ্চর্য যে জিনিসটা সেটা হচ্ছে, আমি যদি কোনো কিছু কিনতাম সেগুলো আমি পেতাম না খুঁজে, সেগুলো হারিয়ে যেত। সেগুলো হারিয়ে যেত। হ্যাঁ, হারিয়ে যেত, এগুলো পেতাম না। আচ্ছা। এবং এই সমস্যাটা তীব্র হয় আমার বিবাহের পরে। আমি বিবাহ করার পরে আমার স্ত্রীর জন্য ভারী কোনো জিনিস না, মানে ছোটখাটো জিনিস এগুলো হারিয়ে যেত, যেমন চুড়ি বা ক্রিম বা ক্লিপ, চিরুনি, এই ধরনের জিনিসগুলো আমি খুঁজে পেতাম না। নতুন এনে দিলে ওটা দেখা গেছে ব্যবহারের আগে ওটা খুঁজে পেতাম না, চলে যেত, কে নিয়ে যেত বা ব্যবহারের আগেই। হ্যাঁ, ব্যবহারের আগেই। আচ্ছা। তো আমার স্ত্রী, তাকে বলতাম না আমি, কারণ সে ভয় পেয়ে যেতে পারে, এই জন্য আমি আমার মায়ের সাথে শেয়ার করতাম, আমার বোনদের সাথে। তো সবাই উড়িয়ে দিত যে না, এটা আসলে। একদিন রাত্রে আমি একটা পেস্ট কিনে আনি। তো পেস্টটা আনার পরে আমার মনে আছে স্পষ্ট, আমি র্যাকের উপরে রাখার পরে পরদিন সকালে যখন পেস্টটা খুঁজে আমি খুঁজে পাই না। তো ওই দিন আমাদের বাসা আমার মেজ বোন বেড়াতে আসে। তা আমি যখন এটা নিয়ে চিল্লি করতেছি যে এই পেস্টটা কে নিল, কে নিতে পারে, তা কে উঠেছে, তখন আমার বোন বললো যে সোহেল তুই তো ভয় পাবি, আসলে তুই যে বলো, আমি একটা ঘটনা দেখছি। তখন আমি বললাম যে আসলে কি। তখন সে বলল যে আমি যেই রুমে ঘুমাই, আমার বোন রাত্রে তার নিচে, ঠিক নিচেই আরেকটা রুম ছিল, ওই রুমে সে ঘুমাইছে, রাত্রে জানলা খোলা ছিল। তো সে বললো সোহেল আমি রাত্রে যেটা দেখেছি সেটা হচ্ছে দুটি ছায়া, মানুষের মূর্তির মতো, যারা অনেক লম্বা, এবং আমি তাদের কোমর পর্যন্ত দেখতে পেয়েছি, বাকি আর দেখতে পারি নাই। তো দেখছি ওই দুটো তোদের জানলার সোজা, তারা যেন কি করছে, ওদেরকে নড়াচড়া করছে। তা আমি দেখে ভয়ে আমি আর উঠিও নেই, জানলাও বন্ধ করি নেই। এর কিছুক্ষণ পরে আমি মানে ভয়ে চোখ বন্ধ করি, এবার কিছুক্ষণ পরে যখন চোখ খুলি দেখি ছায়া দুটো আর নেই। তো তখন আমার স্ত্রীও ভয় পেয়ে গেল। এর ঠিক কিছুদিন পরেই রমজান মাস এলো। তো রমজানের আগে আমার স্ত্রী বললো যে আমাকে একটা চিরুনি নিয়ে আসার জন্য। তো চিরুনিটি যখন নিয়ে আসি, রাত্রেবেলা চিরুনিটা আর খুঁজে পাই না। ঠিক 15 দিন পর আমি চিরুনিটা খুঁজে পাই, এবং পাওয়ার পর পরে আমি স্ত্রীকে বলি যে তোমার চিরুনি কি পাইছো? সে বললো যে না আমি পাইনি। এরপর আমি বললাম যে চিরুনিটা উনি, তখন সে দেখেও আশ্চর্য হয়ে গেল, তাহলে চিরুনিটা আসলো কোথা থেকে।
তো আমি আর কিছু বললাম না, আম্মাকে ডাকলাম যে আম্মা এই ঘটনা দেখো। তো সেও কিছু বললো না, তো আমি সিলিন্ডারটা পুড়িয়ে ফেললাম। এই পুরানোর পরে এরপর আর কোনো জিনিস হারানো যায় নাই। কিন্তু এখন যেটা আছে সেটা হচ্ছে এখনো মাঝে মধ্যে মানে আমি যদি একা থাকি তাইলে হাঁটার শব্দ পাই, একটা মানুষ হাঁটলে একটা রেসপন্স হয়, এইটা পাই, এবং মনে হয় যেন কে আমাকে মাথা ধরে ধাক্কা দিচ্ছে। এখনো পর্যন্ত আপনার প্রত্যেক রাতে এটা মনে হয় হ্যাঁ, এখনো হয়, কিন্তু একা থাকি যখন। যখন একা থাকেন? সো বুঝতেই পারছেন যে এরকম একটা যন্ত্রণা নিয়ে টিকে থাকতে হচ্ছে তাকে, এবং একটা ভুলের কারণে আমরা অনেকে ট্রাই করতে চাই, অনেকে অনেক মজা করতে চাই সমস্ত জিনিসটা, সবকিছু জিনিসটা মনে হয় মজা করাটা ঠিক না। আর এর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে আমরা অনেক কিছুই এখানে শুনি, এবং সেই জিনিসগুলো যারা ফেস করেছেন তারা খুব আন্তরিকভাবে বলেন। আমরা তো সামনে বসে স্টুডিওর আগেও শুনি, এবং খুবই আগ্রহী হয়ে মানে খুবই মানে কি বলবো যে আমি খুব ইনভলভ হয়ে করে ফেলে নিজেদেরকে ঘটনার সাথে, এবং আমার তখন মনে হয় যে যারা এই ঘটনাটা উপলব্ধি করেছেন, এক্সপেরিয়েন্স করেছেন, এবং যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে তাদের চাইতে ভালো আসলে কেউ জানে না যে এই ঘটনাটা তার জীবনে যে আমরা কিছু এসএমএস পড়ে ফেলি। তানিয়া জাহান আমাকে ময়মনসিংহ থেকে লিখেছেন যে সেকেন্ড ঘটনাটা অনেক ভালো লেগেছে তার কাছে। তাজুল আমাদের লিখেছেন যে ঘটনাটা মজার। আমাদেরকে এপ্রিল অনিয়ন লিখেছেন যে ভয় লাগে না কেন? আমার মনে হয় যে আমি কিছু কিছু মানুষ আমাদের ভূতের তারা অত্যন্ত সাহসী, এবং তাদের যদি সত্যি সত্যি এরকম উদ্ভট কোনো কিছু যদি দেখা হয়ে যায় তবে তাহলেও মানে এর পরেও তারা ভয় পাবেন না, অনেক শক্ত কলিজা। সুতরাং বুঝতেই পারছেন। যাই হোক, হাসনাত আমাদের লিখেছেন মুন্সিগঞ্জ থেকে। এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আনহা ভূত এফএম রক্স আমাদেরকে, এবং এবং ফার্স্ট স্টোরিটা চরম হচ্ছে। আমাদেরকে হৃদ লিখেছেন বাড্ডা থেকে। এছাড়া আমাদেরকে জান্নাত লিখেছেন কুড়িগ্রাম চট্টগ্রাম থেকে। কি কুড়িগ্রাম, আচ্ছা ওকে। আমাদেরকে বাদশাহ লিখেছেন খুলনা থেকে। এছাড়া আমাদেরকে লিখেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি সিলেট থেকে হলি লিখেছেন আমাদেরকে। রিচি আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি জুয়েল। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন তাওসিফ ভূত এফএম। কেন পুরা উইক হয় না ভাই? মুশকিল। আমাদেরকে রাহুল লিখেছেন আমরা আমরা ভাই তাওসিফ, আমরা সারা সপ্তাহ কাজ করে একটা এপিসোড তৈরি করতে পারি, সুতরাং বুঝতেই পারছেন যে কি পরিমাণ কষ্ট করতে হয়। প্রচুর ইমেল আসে আমাদের কাছে, সেই ইমেলগুলো থেকে বেছে বেছে আপনাদের পছন্দ মতো কিছু ইমেল সিলেক্ট করে তারপর আমাদের ঘটনা আমাদের একটা দিন এপিসোড রেডি করে তারপরে বসতে হয় আপনাদের সাথে। সো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন ভূত এখন বেশ অনেকটা পথ আমরা এগিয়ে এসেছি। আমরা আগে যে ঘটনাগুলো শুনেছি তার চাইতে আরো বেশি ভালো ঘটনা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা সবসময় আমাদের থাকে, এবং আপনাদেরও এখন মানে আরো অনেক বেশি ভালো ঘটনা শোনার ইচ্ছাটা থাকে। সো এইটা মিলাতে গিয়ে প্রতিদিন করা সম্ভব না আসলে। আমির শাহিন আমাদের লিখেছেন, এছাড়া আমাদের লিখেছেন রাকিব, এছাড়া আমাদেরকে ফরজানা বেগম আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে আব্দুর রাজ্জাক মেনন। এছাড়া আমাদেরকে আল জামান খুলনা থেকে এসএমএস করেছেন আমাদেরকে। এসএমএস করেছেন পাভেল। এসএমএস করেছেন সোনিয়া হাসান সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ ওখানে গিয়ে টাইপ করুন FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। অনেকে এসএমএস করছেন। ইব্রাহিম আমাদের পুলিশ হেডকোয়ার্টার ঢাকা থেকে এসএমএস সুব্রত ময়মনসিংহ থেকে আমাদের এসএমএস করেছেন, এবং তার কাছে আজকে গল্পগুলো ভালো লাগছে আমাদেরকে এসএমএস করে। আচ্ছা, এবং আমাদেরকে ইব্রাহিম লিখেছেন, কমপ্লেন করেছেন যে তার এসএমএস কখনোই পড়া হয় না, আজকে পড়ে ফেললাম। আমাদেরকে এছাড়াও প্রিন্স এসএমএস করেছেন কুচুক্ষেত থেকে। এসএমএস করেছেন আমাদেরকে হৃদম নারায়ণগঞ্জ থেকে। এছাড়া আমাদের এসএমএস করেছেন নরসিংদী দাসপাড়া থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি চাঁদ রাজশাহী থেকে। আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ফুর্তি রাসেল, আচ্ছা ফুর্তি আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি নিঝুম। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ইমন, আমিন, জোহা সহ আরো অনেকে। রাজীব আমাদের সাভা থেকে এসএমএস করেছেন। তন্ময় আমাদের নড়াইল থেকে এসএমএস করেছেন। সালাম মিরপুর থেকে এসএমএস করেছেন। HM রিমান আমাদের এসএমএস করেছেন আমাদেরকে আরো অনেকেই। যাই হোক, আমি কিছু ফেসবুকের পোস্ট পড়ে আসি, যেটা যারা আমাদের পোস্টে যারা কমেন্ট করেছেন সেই সমস্ত কমেন্ট গুলো পড়ে আসি। আমাদেরকে ইব্রাহিম খলিল লিখছেন ভূত এফএম অনেক অসম। আমাদেরকে এসএমএস এখানে কমেন্টে লিখেছেন, কমেন্ট করেছেন শাখওয়াত না শখ রিফাত।
হুম, এবং তিনি বলছেন যে আগের চেয়ে ভূত এফএম অনেক ভয় লাগছে আমাদেরকে। নীলিমা আহমেদ আহ, আমাদেরকে এখানে কমেন্ট করেছেন এবং তিনি লিখেছেন দ্য ফার্স্ট স্টোরি ওয়াজ অসম। এছাড়া আমাদেরকে ইমরান এফটি শাওন লিখেছেন যে ভূত এফএম জোশ। আমাদেরকে আরজু আহমেদ টিপু লিখেছেন ভাই থার্ড স্টোরিটা খুব ভালো হয়েছে। সো আরো অনেকেই দেখতে পাচ্ছি কমেন্ট, সেই কমেন্টগুলো আমরা এক একে পড়ে ফেলবো ইনশাল্লাহ। সবগুলো তো পড়তে পারবো না মনে হয়, তারপরেও চেষ্টা করব যে সর্বোচ্চ পরিমাণের পড়তে। ওকে, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এখানে অনেকে কমেন্ট করেছেন। লিখেছেন রাসেল ভাই আমার কমেন্টটা পড়েন, আজকের ভূত এফএম জোস। লিখেছেন এমডি মেহরাব হাসান, মনির উল ফরিম আমাদের এসএমএস এখানে কমেন্ট করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি মোহাম্মদ মেহেদি হাসান সুমন, হান্টার বয় শুভ, আরিফুর রহমান জুয়েল, আশিক হায়দার অঙ্কন, এছাড়াও শফি আহমেদ, তাহসান খান, নিশাত হোসেন নিহা, রেইনি শ্রাবণী। রেইনি শ্রাবণীটা হঠাৎ করে চোখ আটকে গেল, সেটা হতে তিনি লিখেছেন আমার কাছে একটা স্টোরি আছে ভাই, একদম দেরি করবেন না, ভূত এফএম @radio50.fm, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, এই অ্যাড্রেসে এখনই সেন্ড করে দিন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি নাফিউল আলম নিপুণ, মাসুম খান স্বপ্ন, এছাড়াও আহ, আমাদেরকে দেখতে পাচ্ছি লিখেছেন সৌরভ। আরেকজন নামগুলো খুব অদ্ভুত, ফেসবুক এক একজনের যে নামটা থাকে সেই নামটা খুব অদ্ভুত। যেমন একজন এখানে লিখেছেন ভাই ভয় পাচ্ছি, এবং তার ফেসবুক নেম হচ্ছে ধূমপান নিষেধ। বাহ, চমৎকার। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই এখানে কিন্তু কমেন্ট করছেন। সো আপনিও কমেন্ট করতে পারেন। আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radio40। এখানে গিয়ে আমাদের যে পোস্টটি রয়েছে সেই পোস্টটিতে গিয়ে আপনি লাইক দিয়ে ডেফিনেটলি কমেন্ট করতে পারেন এবং জানাতে পারেন আপনার পছন্দ ও অপছন্দের কথা। আর এখন আরো পরের ঘটনাটা আরো ভালোভাবে শোনার জন্য আমরা যেটা করবো, একটা ব্রেক নিয়ে নিব এবং ব্রেক নিয়ে ঝামেলাটা শেষ করে আমরা পরবর্তীতে আবারও ঘটনায় ফিরে যাবো। So, ঘড়িতে সময় রাত 12:54। শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আর এই মুহূর্তে চলছে ভূত এফএম। আর ভূত এফএম এখন অন্যরকম উইথ গ্রামীণ ফোন, আপনারা সবাই জানেন। এবং আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের ঘটনা শোনাতে, এবং সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এবং সবচাইতে বেশি এটা নির্ভর করে আপনাদের উপরে। আপনারা যেরকম রাত জেগে ভালো একটা ঘটনা শোনার জন্য অপেক্ষা করেন, আমরা 7টা দিন, সত্যি আমরা 7টা দিন অপেক্ষা করি আপনাদের কাছ থেকে ভালো ঘটনা পাওয়ার জন্য। আপনাদের যেমন কিছু ঘটনা শুনে অবিশ্বাস হয়, আমাদেরও কিছু মেইল পড়ে ওরকম কিন্তু অবিশ্বাস হয়। সো বুঝতেই পারছেন যে আপনি যে অবস্থানে আছেন আমরাও ঠিক সেই অবস্থায় আছি, আমরা আসলে দুজনেই এক। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যেতে চাই আমরা। তার আগে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদেরকে যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনি যদি আমাদের ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radio40.fm, which is BHWTFM@radioFORTI.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সরাসরি আপনাদের ঘটনাটি রেকর্ড করে সেই ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে, অডিও ক্লিপটি। যাই হোক, আমরা ফিরে আসবো একটু পরে আপনাদের এসএমএস আর আপনাদের ফেসবুকে যে সমস্ত কমেন্টগুলো আপনারা করছেন সেই কমেন্ট নিয়ে। আপাতত ঘটনা চলে যাবো, এবং এই মুহূর্তে আমাদের সাথে আরো একজন নতুন অতিথি এসেছেন। এবং আমি শুরুতে জানতে চাইবো যে আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। আমি কাশিফ, আমি আছি এলিফ্যান্ট রোড থেকে। ওকে, আমরা ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে 2011-এর সামারে। এটা শুরু হয় যে আমার ইউনিভার্সিটির একজন সিনিয়র আপু, উনি ওই সময় সুইসাইড করেন। তো আচ্ছা, যেটা হয়েছে তার অ্যাবাউট 10 days পরে, যে আমার ইউনিভার্সিটির মানে উনি ছিল আমার ইউনিভার্সিটির, আমার স্কুল লাইফের 2-3 জন ফ্রেন্ড আমার বাসায় আসার জন্য প্ল্যান করে, বাসায় আসবে, খাওয়া দাওয়া হবে, মুভি দেখবে। তো তখন ওরা বলে যে আচ্ছা ঠিক আছে দোস্ত, একটু মানে আমরা 4জনই হচ্ছে খুব হররের ফ্যান ছিলাম, কিন্তু মানে আমার বাদে বা অন্য কারো লাইফে তেমন কোনো এক্সপিরিয়েন্স হয়নি।
তো ওরা যেটা বলে যে আচ্ছা চল আমরা কিছু প্ল্যান চেট করি, এই প্ল্যান চেটের এই এই থিমটা আসছে হচ্ছে মুভি দেখে। তো আমি রাজি হলাম, আচ্ছা ঠিক আছে ব্যাপার না, করা যাবে, তোরা আয়। তো ওরা মানে তার কিছুদিন পর আবার জানালো যে আচ্ছা ঠিক আছে আসতেছি, কিন্তু ওই যে তোর ইউনিভার্সিটিতে বলে ওই যে সুইসাইড করছে যেটা, সেই সোলকে কি কল করা যাবে কিনা। তা আমি কোনোভাবে রাজি হলাম না যে না, ওনাকে মানে এভাবে পার্সোনাল কাউকে চিনতাম তাকে এভাবে মানে এটা তো আসলে আমার পক্ষে পসিবল না, খুবই মানে আনইজি ফিল করছিলাম। তো আলটিমেটলি ওদের চাপে পড়ে আমি রাজি হই। ওরা বলে যে ঠিক আছে তুই ওদের ওই মেয়েটার একটা ছবি জোগাড় করে রাখ, আর মানে কিছু ডিটেলস আমাদেরকে বলবি, তাহলে আমরা প্ল্যান সেট করতে পারবো। তো আমি জাস্ট ওদেরকে ইগনোর করে যাই, বলি যে হ্যাঁ চেষ্টা করব, কিন্তু ইচ্ছা করেই যাতে কোনো ছবি না থাকে আমার কাছে সেই ব্যবস্থা করি। ওরা আসার পর আমি বলি যে না আমার কাছে কোনো ছবি টবি নাই। তো ওরা বলে যে না ঠিক আছে আমরা জাস্ট ফান করার জন্য বসতেছি, চল বসি। তো আমরা 3-4টা মোমবাতি জ্বালিয়ে 4জন গোল হয়ে বসলাম, গোল বসে জাস্ট ওরা জাস্ট কিছু ফান টান করলো, এবং একজন হচ্ছে যে ফু দিয়ে মোমবাতি গুলা নিভিয়ে দিল মানে। তো ঘটনাটা হলো তারও কিছুদিন পর মানে আমার 2জন ফ্রেন্ড, 3জনের মধ্যে 2জন কল করে বলে যে আচ্ছা দোস্ত, আমাদের ওই অন্যজন তো অসুস্থ হয়ে গেছে, তুই কি খোঁজ খবর নিছিস নাকি কোনো। আমি বললাম যে না কি হয়েছে। বলে যে আচ্ছা ঠিক আছে তুই বাসায় থাক, আমরা 2জন আসতেছি। তো ওরা 2জন আসে, এসে মানে আমাকে জাস্ট ওই বিষয়ে কোনো কথা হয়নি, জাস্ট নর্মাল খাওয়া দাওয়া হয় এবং আমরা বসে কিছু আমার ফেস্টিভ্যালের কিছু ছবি দেখাই। তো হঠাৎ করে মানে ছবি চেঞ্জ করতে করতে টের পাই যে মানে আমার 2জনই হচ্ছে দুই পাশে বসা, ছবি চেঞ্জ করতে করতে টের পাই 2জনের মধ্যে কোনো একটা আকার ইঙ্গিতে কোনো একটা মানে ল্যাঙ্গুয়েজের মধ্যে ওরা কিছু বললো। আমি খুবই অবাক হয়ে আবার ছবিগুলো রিপিট করলাম, দেখলাম যে না পার্টিকুলার একটা ছবিতে ওরা নিজেদের মধ্যে তাকাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম যে ঘটনাটা কি, কি হয়েছে তোদের। তো আমি অবাক হয়ে দেখলাম যে ছবিটার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে ওই সিনিয়র আপুর ছবি চলে আসছে। তো মানে খুবই অবিশ্বাস্য ব্যাপার যে ওই ওনার ছবি তো এভাবে ডিসক্লোজ হওয়ার কথা না, যে ওরা কিভাবে জানলো। আমি সরাসরি জিজ্ঞেস করলাম যে ওনাকে তোরা কই দেখছিস আগে বলতো। তো ওরা বললো যে না ওরা কোনো কথা বলতে চাচ্ছিল না, জোর জবরদস্তি করার পর ওরা রাজি হলো যে ও কিছু খুলে বললো যে এই লাস্ট কয়েকদিন ধরে আমাদের ঘুমের সময় খুব সমস্যা হচ্ছে, দুঃস্বপ্ন দেখতেছি, এবং আমাদের অন্য ফ্রেন্ডটাও রেদওয়ানও হচ্ছে মানে এই এই একই সিচুয়েশনে পড়ে ও আসলে মেন্টালি ডিসঅর্ডার হয়ে গেছে। তো এটা তোকে বলতে চাচ্ছিলাম না আসলে। তো আমি সাথে সাথে মানে খুবই হতভম্ব হয়ে কিছু করার ছিল না, আমার একজন পরিচিত একজন হুজুরের কাছে গেলাম। তো উনি বলল যে মানে তোমাদের ফিজিক্যালি যেহেতু কোনো সমস্যা হবে না, তোমরা একটু নামাজ কালাম পড়ো, যেটা হবে যে কিছুদিন পরেই সমস্যাটা কেটে যাবে। তো পরে আমার ফ্রেন্ড যখন রেদওয়ান যে মেন্টালি ডিসঅর্ডার্ড হয়ে গেছিল, ও যখন কিছুটা স্টেবল হলো, তার কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে তোর কি হয়েছিল বলতো। ও বললো যে ওই দিন রাতে ফিরার পরেই ও যেটা দেখেছে যে মানে মিড নাইটে ওর কোনো কারণে ঘুম ভেঙে গেছে, দরজা লক করা ছিল, লক করা দরজা অটোমেটিক্যালি খুবই অবিশ্বাস্য ভাবে খুলে গেছে, এবং মানে একটা মেয়ে ক্রল করে করে তার রুমে ঢুকতেছিল। তো হামাগুড়ি দিয়ে। হামাগুড়ি দিয়ে মানে বুকের উপর ভর দিয়ে সে জাস্ট হাত দিয়ে আগিয়ে আগিয়ে ঢুকছিল, এবং দেখা যাচ্ছিল যে তার পিছন দিকে পুরা মানে রুমের ঠিক দরজার সামনে রক্তে পুরা ভেসে গেছে, এবং মানে পায়ের দিকে পুরো স্ম্যাশড হয়ে পুরো রক্তাক্ত অবস্থা হাড়গোড় বের হয়ে আছে। তো এই সিচুয়েশন দেখেই ওর পুরা অজ্ঞান হয়ে যায়। তো পরে তাকে মানে তারপরে তাকে মানে হসপিটালে নেওয়া হয়, এবং হসপিটালে যাওয়ার পর তার থেকে যেটা দেখা যাচ্ছিল অলওয়েজ সুইসাইড করার চেষ্টা করছিল, ছাদে গিয়ে ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করছিল, এবং তার মা বাবার কাছ থেকে সেটা জানতে পারি আমি। আপনি আপনার যিনি মারা গিয়েছিলেন, যাকে যাকে আপনারা আসলে প্ল্যান চেক করার সময় দেখেছিলেন, তিনি কিভাবে মারা গিয়েছিলেন? উনিও বেসিক্যালি 6 তলার ছাদ থেকে লাফ দিয়ে লাফ মারা দিয়ে। গেছে। তো যাই হোক, আপনারা অনেকেই হয়তো এই সমস্ত ব্যাপারে অনেক বেশি আগ্রহী এবং অনেকেই চান যে প্ল্যান সেট করতে এবং আত্মাদের সাথে নিজেদের কথা কথা বলতে আর কি। সো আমি যেটা বলবো যে অবশ্যই এই সমস্ত ব্যাপারের আগে সাবধানতা মানে অবলম্বন করতে হবে, এবং এই জিনিসগুলো যে সবসময় খুব ভালো ফল বয়ে নিয়ে আসে তাই না।
অনেক সময় কিন্তু খারাপ ফলও হতে পারে এবং ফলাফল ভয়াবহ হতে পারে। যে মানুষটিকে কেউ দেখলো না, আপনাদের তো মানে কোনো মানুষই মানে যারা যে সমস্ত ফ্রেন্ড বলেছে যে মানে এটাই সেই মেয়ে, তারা নিশ্চয়ই আগে ছবিটা দেখেনি। আগে কখনোই দেখিনি এবং এটা এনশিওর করেছি আমি। ওকে, সো আগে কখনোই দেখেনি এবং সেই দিনই প্রথম দেখেছে এবং সেই প্রথম দেখাতেই মানে পরে তারা বুঝতে পারলো, একটা সময় উপলব্ধি করতে পারলো, আচ্ছা ইনি তো তিনি যাকে আমরা দেখেছিলাম। তো আহ, এই ঘটনা যদি সত্যি হয় তাহলে অবশ্যই অবশ্যই আমি জানি যে দুই ধরনের মানুষ পাওয়া যাবে। এক ধরনের মানুষ কালকে প্ল্যান চেক করতে বসবেন এবং সত্যি দেখবেন যে আসলে এরকম আত্মা নামানো যায় কিনা। আরেক ধরনের মানুষ যারা প্ল্যান চেক করার বিন্দু মাত্র ইচ্ছা ছিল সেই সমস্ত ইচ্ছাগুলো একদম মন থেকে বের করে দিবেন। যাই হোক, আমি বলবো যে যেটাই করেন না কেন বুঝে শুনে একদম মানে আগে পেছনে সামনে পেছনে সবকিছু চিন্তা ভাবনা করে তারপরে করবেন। আমি কিছু এসএমএস করে ফেলি। আমাদেরকে এসএমএস করেছেন অনেকেই। দীপন সাহা আমাদের এসএমএস করেছেন টিকাতুলি থেকে এবং তিনি বলেছেন থার্ড স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কুইন ঘোস্ট আমাদের এসএমএস করেছেন এবং তারা একসাথে ছাদে বসে ভূত এফএম শুনছেন। প্রণয় আমাদেরকে এআইইউবি থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন হাসমত আলী হাসান ময়মনসিং থেকে। এবং তার কাছে ভয় লাগছে আমাদের। এছাড়াও পূর্ণ এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা। খুবই ভয় লাগছে তার কাছে, যদিও FM সাব্বির ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন। গোলাম রাব্বি আমাদের এসএমএস করেছেন বিজয় রাহাত এবং তার 7 জন ফ্রেন্ড মিলে ভূত এফএম শুনছেন। সাব্বির আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস, আচ্ছা তার কাছে এই আগে যে ঘটনাটা এই মাত্র যেটা শুনলাম সেটা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি, সেটা তিনি লিখেছেন। তপু নাটোর থেকে লিখেছেন, আমাদেরকে পরিমুন্নি খুলনা থেকে লিখেছেন। ফুর্তি আচ্ছা ফুর্তি আমার মনে হয় যে আপনার নামটা লিখতে হবে, শুধুমাত্র ফুর্তি লিখে তারপর আপনি এসএমএসটি করেছেন। কাকন রেমিন খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে হেলাল রাজশাহী থেকে। আশরাফুল ইসলাম আমাদেরকে CSM থেকে এসএমএস করেছেন। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি অ্যাপল বয়। এছাড়া আমাদেরকে সাইদুল সাভার থেকে এসএমএস করেছেন। মাসুদ সাতক্ষীরা থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে পাতা চিটাগং থেকে। আমাদেরকে পুনম এসএমএস করেছেন আমাদেরকে FM পলাশ সিদ্দিক। এছাড়া আমাদের এসএমএস করেছেন পাপড়ি ভূতের গড়ি থেকে। আমাদেরকে শুভ এসএমএস করেছেন ফয়সাল এসএমএস করেছেন রাহাত চিটাগং থেকে। ফাহাদ বাড্ডা থেকে এসএমএস করেছেন। ঐশী আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি PF লেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি হাবিব এসএমএস করেছেন আমাদেরকে। MD বাবর লক্ষ্মীপুর থেকে আমাদেরকে এসএমএস করেছেন। তায়েব মহাদেবপুর থেকে। এছাড়াও আমাদের এসএমএস করেছেন আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আমাদেরকে অনেকেই এখানে কিন্তু পোস্ট পাঠাচ্ছেন এবং অনেকেই আমাদের এখানে কমেন্ট করছে আমাদের পোস্টটিতে। আমাদের এখানে 2টো পোস্ট রয়েছে এবং 2টো পোস্টই আপনি দেখতে পারেন। এবং আমাদেরকে অনেকেই লিখছেন যে পাঠাবো কিভাবে, মেইলটা পোস্ট করেন প্লিজ। আচ্ছা, আপনাদের যদি পোস্ট করলে সুবিধাই হয় তাহলে আপনারা মানে জাস্ট যে যারা এখন বিভিন্ন কমেন্ট করছেন এবং সেখানে আপনারা গিয়ে প্লিজ একটু কেউ একজন পোস্টটা দিয়ে দিন যে আমাদের কিভাবে আমাদের ইমেল অ্যাড্রেস যাতে আমাদের কিভাবে ঘটনা পাঠাতে হবে, পুরো ডিটেইলে ব্যাপারটা আপনি জানাতে পারেন কিন্তু। এবং আমাদের অ্যাড্রেসটি আমি আরো একবার জানিয়ে দিচ্ছি। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে MD শাহিদ আমাদেরকে এখানে কমেন্ট করেছেন এবং তিনি ফার্স্ট কমেন্ট করেছেন ভূত এফএম। আমাদেরকে জাহিদুল ইসলাম ইমন এখানে কমেন্ট করেছেন। শেখ বিন হুসাইন আমাদের এখানে কমেন্ট করেছেন। আমাদেরকে এখানে কমেন্ট করেছেন আরো অনেকে, সিফাত রুফি, মুস্তাফিজুর রহমান, মিলন, সাগর সরকার, MD রাহাত। তারপরে এখানে কমেন্ট করেছেন মামুন M রহমান, সামির আহমেদ, এছাড়াও স্বাধীন মল্লিক, অমল কুমার শুভ, পায়েল নূপুর, সামিয়া আখতার, শান্ত শিষ্ট অপূর্বা, ওকে, MD রহমান বিলাস। এছাড়াও আমাদেরকে শেষের কবিতা MD তাজুল হাসান আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়াও মুস্তাফিজুর রহমান, সোহান, মাহি ইসলাম সহ আরো অনেকে। আপনি যদি চান আমাদের ফেসবুকে চলে যান এবং ফেসবুকের অ্যাড্রেসটি জেনে নিন। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। রেডিও ফুর্তির স্পেলিংটি বলে দিচ্ছি, RADIOFORTI। আমাদের এখানে যিনি প্রথম ঘটনা শেয়ার করেছিলেন তার কাছ থেকে আমরা আরো একটা ঘটনা শুনবো এবং যে ঘটনাটা তার বাংলাদেশেই ঘটেছিল সেই ঘটনাটা আমরা শুনে আসবো। এবং আপনার নামটা প্লিজ আরেকবার আপনাকে বলতে হবে যেহেতু আমাদের এখানে দেখা যায় না। এবং তারপরে রাসুল ভাই, হাই ডিয়ার লিসেনার্স, আমি নাবিন আহমেদ পুরান ঢাকার পোস্তগোলা থেকে আবারও। এই ঘটনাটা আমার সাথে অ্যাকচুয়ালি বাংলাদেশে ঘটে। এই ঘটনাটা ঘটেছিল
2007-এর দিকে। তো আমরা ঢাকার থেকে 4 বন্ধু হঠাৎ করে একদিন প্ল্যান হয় যে আমরা একটু গ্রামের বাড়িতে বেড়াতে যাব। তো জায়গাটার নামটা আমি স্পেসিফিকলি বলছি না, তবে সেটা মুন্সিগঞ্জ জেলার ভেতরে ছিল, এতটুকু বলতে চাচ্ছি। তো আপনার যখন আমরা 4 জন বন্ধু প্ল্যান করি, তো বের হয়ে যাই একদিন সকালবেলার দিকে। আমরা প্ল্যান করি দুপুরের মধ্যে আমরা বের হয়ে যাই, তো সেখানে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় বিকেল হয়ে যায়। তো মুন্সিগঞ্জে আমার বন্ধুর যে বাড়িটা ছিল, অ্যাকচুয়ালি সেটা ওদের গ্রামের বাড়িতে কেউ থাকতো না। ওর বাবা অ্যাকচুয়ালি খুব ফ্যামিলিয়ার একজন পার্সন ছিলেন, গ্রামের একজন মেম্বার ছিলেন, তিনি সম্মানিত একজন মেম্বার ছিলেন। বাট অসুস্থতাজনিত কারণে সে অ্যাকচুয়ালি যখন তার কাজ পড়তো তখনই সে বাড়িতে যেত, তাই বাড়িটা ফাঁকাই থাকতো, বাকি সবাই ঢাকায় সেটেল ছিল। তো আমরা ঢাকার থেকে রওনা হই, আমি, বাবু, মনির এবং সজীব। আমরা 4 জন সেখানে যাব, কিন্তু সেখানে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, খাবার দাবারের একটা ব্যবস্থার ব্যাপার ছিল। তাই আমরা তৎক্ষণাৎ সেখানে নেমে একটা ঘাটের মতো পড়ে, মাওয়া ঘাট জায়গাটার নাম। তো আপনার সেখান থেকে আমরা কিছু খাবারের জিনিসপত্র কিনে নিই। তো কিনে নিয়ে আমরা সেখানে কুক করবো, এরকম একটা প্ল্যান ছিল, আমরা রান্না করব, কুকিং করব সেখানে আমরা। তো আমরা সবকিছু কমপ্লিট করে যখন বাবুদের বাড়িতে পৌঁছাই, বাবুদের বাড়িটা তালাবদ্ধ ছিল। তার বাড়ির আশেপাশে বড় বড় ডাব গাছ, নারকেল গাছ, পুকুর, এরকম সামথিং কিছু দেখছিলাম আমি। রাতের অন্ধকার ছিল অ্যাকচুয়ালি। তো ওর বাড়িটা গিয়ে জাস্ট ওপেন করে আমরা ভেতরে গেলাম, দেখলাম ওর বাবার অনেক কাগজপত্র এখানে ওখানে ছিটানো, যেহেতু ওর বাবা মেম্বার। তো আমরা খুব টায়ার্ড ছিলাম, ঢাকার থেকে হঠাৎ করে প্ল্যান হয়ে যাওয়াতে আমরা খুব টায়ার্ড ছিলাম। তো আমরা চিন্তা করলাম আগে রান্না বান্না করি, তারপর খেয়ে দিয়ে দেখা যাক এর পরের প্ল্যানিংটা কি হয়। তো আমি আর মনির মনির ছিল আমাদের সাথে। তো আমরা রান্না শুরু করলাম। তো আমরা, মনির ভালো একজন কুক ছিল, তো ওকে জাস্ট আমরা হেল্প করতেছিলাম, ও রান্নার পুরো বিষয়টা দেখতেছিল। তো এমন সময় বাবু, যার গ্রামের বাড়িতে আমরা যাই, ও বলতেছে যে খুব গরম লাগতেছে, একটু ডাব খাওয়া দরকার, আমাদের গাছে কিন্তু ভালো ডাব আছে। তা আমরা একবার নিষেধ করলাম যে এত রাতে ডাব পারবে? তো বাবু বলতেছে না, সজীব ভালো গাছে উঠতে পারে, গতবার একবার আসছিল, দেখছি, সমস্যা নাই, ওরে দিয়ে পারাবো। তো বাবু আর সজীব আমাদের নিষেধ না মেনেও চলে যায় তারা গাছ থেকে ডাব পাড়ার জন্য। তো আমি আর মনির রান্নাঘরে রয়ে যাই, আমরা রান্না করতেছি। 10-12 মিনিট এরকম যায় সামথিং, তারপর হঠাৎ করে বাইরে তো দপ করে একটা কিছু পড়ার শব্দ পাই। তো আমরা দুজন একটা, সজীবের গলা একটা চিৎকারের মতো শুনি, তারপর আমরা দুজন আসলে, মনির আর আমি রান্না ছেড়ে আমরা দুজন ছুটে যাই বাইরে। তো গিয়ে দেখি যে ডাব গাছের নিচে, বাড়ির সামনে একটা বড় ডাব গাছের নিচে সজীব একদম চিত হয়ে পড়ে আছে, আর বাবু তাকে হাত ধরে টানতেছে। তো আমরা বাবু মানে ওকে উঠানোর চেষ্টা করতে, যে দূর থেকে মনে হচ্ছে যে রিকভার করতেছে তাকে। জাস্ট তারপরে গেলাম সামনে, যাওয়ার পরে কি হয়েছে বলতেছে, সজীব বলতেছে যে আমি গাছে উঠছিলাম বন্ধু, আমাকে কেউ ধাক্কা দিয়ে দাম করে ফেলে দিছে ডাব গাছের থেকে, কিন্তু বেশি উপরে উঠলে আমি গাছে মারাই যেতাম। আমরা বলতেছি কি বলো, বলতেছে হ্যাঁ এরকম কিছু একটা। তো আমি থিঙ্ক করলাম যে না, হয়তো ওকে কেউ, ও স্লিপ টিলিপ করছে, এটা ওর মনের ভুল। তো আমরা ওকে ধরে রুমের ভিতর নিয়ে আসলাম। সে বেশি একটা ইনজিউর্ড হয় নাই, কারণ যেহেতু বেশি একটা উপরে সে তখন উঠে নাই ডাব গাছের, একটু মোটামুটি ডিস্টেন্স ওঠার পরে এই ঘটনাটা ঘটে। তো আমাদের সাথে কিছু এইভাবে ফার্স্ট এড অ্যান্ড পেন কিলার ট্যাবলেট ছিল, সেগুলো খাওয়ার পরে সে মোটামুটি ওকে হয়ে যায়, সজীব ওকে হয়ে যায়। আমরা রুমে চলে আসি। তো আসার পরে 10টার ভেতর আমাদের রান্না বাড়ি সব কমপ্লিট। রান্না কমপ্লিট হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে প্রায় সময় তখন 11:30 কি 12টা অলমোস্ট। তো যখন খাওয়া দাওয়া শেষ, তো বাবু বলতেছে ভাই গ্রামে আসলাম, ঘুম তো হবে না, চলেন একটা নদীর পাড়ের থেকে একটা চক্কর দিয়ে আসি। তো বাবুর সাথে গেলাম আমরা, বাবু, আমি আর সজীব, মনির, আমরা 4জনই গেলাম নদীর পাড়ে। সেখান থেকে নদীর পাড়ে যেতে আপনার ডিস্টেন্সটা ছিল প্রায় 10-15 মিনিটের মতো। তো আমরা নদীর পাড়ে কিছুক্ষণ সময় কাটালাম। সময় কাটিয়ে আমরা যখন ব্যাক করব, তখনই বিপত্তিটা হলো, মেইন সমস্যাটা তখনই হলো। বাবু ওদের গ্রামে বেশ একটা সময় কাটিয়েছে ছোটবেলায়, সেখানে স্কুলে পড়াশোনা করেছে, সে রোড গার্ড গুলো তার প্রচন্ড রকম, মানে তার মেমোরাইজ ছিল, খুব ভালোভাবে মেমোরাইজ ছিল। কিন্তু বিপত্তিটা ঘটলো আমরা যখন ঘাটের থেকে পেছনে ফিরে আসতেছি, সে আর তার বাড়ি চিনতেছে না, আর আমরা পথ হারিয়ে ফেলছি। তো আমরা ঘুরতে 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 ঘুরতে, আর আসার সময় আমি একটা জিনিস ফলো করি, যখন ওদের বাড়ি থেকে বের হয়ে আমরা নদীর ঘাট পর্যন্ত আসি, তখন আমি রাস্তা লোকালয়ে বাড়ি দেখেছি, কিন্তু এখন দেখতেছি খালি ধান ক্ষেত। আমার কাছে মনে হচ্ছে ডানে বামে খালি ধান ক্ষেত, আর একটা বাড়ি দেখা যাচ্ছে না যাকে গিয়ে বলবো যে ভাই প্লিজ হেল্প আপ, আমরা বিপদে পড়ে গেছি, আমাদের একটু হেল্প করো। তো এরকম কোনো ওয়ে ছিল না।
তো এইভাবে ঘুরতে ঘুরতে আমি বাবুকে একবার বললাম, বাবু আমরা কি তুমি কি আসলে রিকভার করতে পারতেছো না? আমরা কই এসে পড়লাম, আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমার কাছে রোড ঘাট একই রকম লাগতেছে। তো বাবু বলতেছে, ভাই আমিও বুঝতে পারতেছি না। আরেকটা ম্যাটার হচ্ছিল, যেটা হলো আপনার, আমরা ঘুরে ফিরে দেখা যাচ্ছে একটা সেন্টারের মধ্যে এসে পড়তেছি, যে সেন্টারটা ছিল ওদের গ্রামের একটা কালী মন্দির, প্রায় 150 বছর পুরানো একটা মন্দির। সেখানে এসে পড়তেছি, যত ওদের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করতেছি, জানি না অ্যাকচুয়ালি তখন মোবাইল দেখার মতো অবস্থা ছিল না, মন মানসিকতা খুব খারাপ ছিল। ঘুরে ঘুরে আমরা কিভাবে আবার সেখানেই চলে আসতেছি। তো এইটা দেখার পর বাবু আমাকে কানে কানে বললো, ভাই এই কালী মন্দিরটা কিন্তু ভালো না ভাই, আমরা মনে হয় এখন একটু বিপদে পড়ে গেছি, প্যারানর্মাল কোনো বিপদে পড়ছি। এটা নিয়ে গ্রামে অনেক গুজব আছে। আর যতক্ষণ আমরা হেঁটেছি ততক্ষণে 10 বার বাড়িতে চলে যাওয়া যেত, কিন্তু আমরা ঘুরে ঘুরে এই কালী মন্দিরটার সামনে চলে আসতেছি। তো ম্যাটারটা ভালো লাগতেছে না ভাই, মনে মনে একটু দোয়া কালাম পড়ে। তো আমিও একটু ভয় পেয়ে গেলাম, কারণ জীবনের ফার্স্ট তখন এরকম কোনো ঘটনা ঘটে প্যারানর্মাল আমার সাথে। তো আমি আরেকটু বললাম, আচ্ছা ঠিক আছে তোমরা আগাও আমার সাথে। দুইজনকে বললাম, মনির আর সজিবকে বললাম, তোমরা আমাদের পেছনে পেছনে আসো। বাবু আর আমি দুইজন আমরা আগাতে লাগলাম। তো এগুতে এগুতে আমার কাছে আমাদের চারজনই একসাথে ফিল করলাম যে আমাদের পেছন থেকে কেউ হাঁটে এখন। আবার মনে করেন আপনি যখন চারজনের 8টা পায়ের সাথে সে তাল মিলিয়ে হাঁটতেছে, আর যখনই আমরা চারজনে থেমে যাই, তখনই সেও পেছন থেকে থেমে যাচ্ছে একদম। পিন ড্রপ সাইলেন্ট, যখন আমরা চারজন থেমে যাই পেছন থেকে কোনো সাউন্ড নেই। তো অনেক কষ্টে, মানে ভয় হচ্ছে, আমি বুঝতে পারতেছি যে পেছনে তাকালে এখন ভালো কিছু দেখবো না, তারপরও দেখতে হবে। এই মানে কিউরিসিটি নিয়ে একটু পেছনের দিকে তাকিয়ে যা দেখলাম, যে খুব 10-15 ফিট দূরে আমাদের থেকে খুব জরাজীর্ণ একটা কাপড় পরা, মানে হালকা চাঁদের আলো ছিল একটু দেখা যাচ্ছে, মানে একটা মহিলা, খুব লম্বা হবে, খুব লম্বা হবে, আপনার 7.5 ফিটের মতো এরকম লম্বা হবে। তার হাতগুলো প্রচন্ড লম্বা, এত হাইটের একটা মানুষ অথচ তার হাতগুলো মাটিতে আপনার ঝুলে আছে, এরকম একটা অবয়ব আমাদের ফলো করতেছে। আমরা যখন হাঁটি সেও হাঁটে, আমরা যখন থামি সেও থামে, কিন্তু অলওয়েজ সে একটা ডিস্টেন্স আমাদের সাথে মেনটেন করে চলতেছে। তো এইটা দেখার পরে আমি সামনের দিকে তাকিয়ে একটু জোরেই বলি, আমি বলি, আর পেছনের দিকে কেউ তাকাও না তোমরা, যে সামনের দিকে আগাও আর দোয়া কালাম যা পারো সবাই পড়তে থাকো। এরপর মনে হয় রাসেল ভাই আর আধা ঘন্টা হেঁটেছি, সেটা কন্টিনিউ আমাদের ফলো করেছে। এতক্ষণ আমাদের মনের ভেতরে একটা, আমার পার্সোনালি যদিও তখন শেয়ার করিনি, পরে শেয়ার করা হয়েছে ব্যাপারটা, মানে একটা মনে হচ্ছে যে একটা ভারী স্টোন আমার মনের ভেতরে কেউ, বুকের উপরে কেউ রেখে দিছে, এত ভালো লাগতেছিল। একটু পরে মনে হলো যে না, এখন তো খুব রিল্যাক্স লাগতেছে। পেছনের দিকে আবার একটু ফিরলাম সাহস করে, দেখি যে না, সেই ছায়ামূর্তি নেই। আর একটু পরেই ফজরের আজানটা ভেসে আসে কানে। আর আমরা সারাটা রাত এভাবে চলেছি। এরপরে আমাদের 3 দিন থাকার প্ল্যান ছিল, আমরা শেষ পর্যন্ত বাড়িটা খুঁজে পাই বাবুদের। আমাদের সেখানে 3 দিন থাকার প্ল্যান ছিল, আমরা পরের দিনই ঢাকাতে ফিরি। এরপর বাবুর বাবার সাথে বাবু ঘটনাটা শেয়ার করে। তো বাবুর বাবা বলেছিল, তোমরা যেটা কবলে পড়েছিলে সেটা ভালো না। আগেও গ্রামে অনেক মানুষকে এভাবে, যারা রাতের বেলা রাস্তা ভুলে যায়, নিয়ে গিয়ে নদীর মাঝখানে একদম মাথাটা নিচের দিকে করে পাটা উল্টো দিকে করে একদম পুঁতে মেরে ফেলেছে, এরকম একটা ঘটনা ছিল। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমরা নতুন অতিথি নিয়ে আবারও ফিরছি। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি। এই ঘটনায় চলে যাব এবং আমাদের পরবর্তী ঘটনায় আমরা যাচ্ছি। তার আগে জানিয়ে দিই আমাদের কিভাবে এসএমএস করবেন। আমাদের এসএমএস করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আমাদেরকে যদি ফেসবুকে আপনি কমেন্ট করতে চান, আমাদের দুটো পোস্ট রয়েছে এখানে, সেখানে যদি আপনি কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti, RADIOFOORTI। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। তো আমরা ঘটনায় যাই। আমাদের নতুন একজন অতিথি আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? ধন্যবাদ রাসেল ভাই, আমি ইব্রাহিম আরবিন নিলয়, আমি এসেছি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে এসেছেন। ওকে, আমরা চলে যাই আপনার ঘটনায়। তো রাসেল ভাই, আমার আজকের যে ঘটনাটা আমাদের এলাকার এক মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শোনা ঘটনা। তো ইমাম সাহেবের গ্রামের বাড়ি ছিল কুমিল্লা জেলা শঙ্করপুর গ্রামে। ইমাম সাহেবের নাম মোস্তফা কামাল। তো উনি আমাদের এলাকারই এক মসজিদে ইমামতি করেন, প্লাস আমাদের এলাকার এক মাদ্রাসায় শিক্ষকতার চাকরি করেন। তো কোনো এক ছুটিতে তিনি তার গ্রামের বাড়িতে বেড়াতে যায়। তো তার গ্রামের বাড়িতে, আগে রাসেল ভাই আগেই বলে রাখা ভালো যে ইমাম সাহেব ছিলেন একাধারে, ইমাম সাহেব খুব আলেম এবং ধার্মিক একজন লোক ছিলেন।
তো যেহেতু তিনি এরকম লোক ছিলেন, তিনি এভাবে এছাড়াও তিনি আমাদের এলাকায় যদি কোনো মানুষকে জিনে বা ভূতে আসর করে রাসেল ভাই, তাহলে জিন ভূত ছাড়ানোর মতো ক্ষমতাও তার ছিল। যদিও বিষয়টা তিনি নিজে থেকে করতে চাইতেন না, তার ক্ষমতাটা নিজে থেকে তিনি প্রকাশ করতেন না, কিন্তু কেউ যদি একটু অনুরোধ করে জোর করে বলে, কিন্তু তিনি যে কাজটা করেন রাসেল ভাই, কাউকে জিন ভূতে আসর করলেই তিনি যদি যায়, অবশ্যই সেটা তিনি সাকসেস শিওর ভাবে, মানে জিন ভূত ছাড়ানোর যে ব্যাপারটা ওটা কমপ্লিট করে ফিরে আসে আর কি। তো কোন এক ছুটিতে রাসেল ভাই ইমাম সাহেব তার গ্রামের বাড়িতে বেড়াইতে যায়। তো তার গ্রামের বাড়িতে যাওয়ার সময় গ্রামের বাড়িতে যেতে রাসেল ভাই যে বিশাল একটা ক্ষেত পাড়ি দিতে হয়, তো এই জন্য আর কি। তো তার চাচাতো ভাই তাকে রিসিভ করার জন্য বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে আসে আর কি। তো তার চাচাতো ভাইজান যখন আসে, আর ইমাম সাহেব ঠিক কয়টার সময় রওনা দিয়েছিল সেটা সঠিক জানতে পারিনি, কিন্তু যখন তিনি কুমিল্লা বাস স্ট্যান্ডে যায় তখন প্রায় সন্ধ্যা হয়ে যায় রাসেল ভাই। তো ইমাম সাহেব এবং তার চাচাতো ভাই যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তখন তারা ওই যে বিশাল ক্ষেতটা, ওই ক্ষেতটা পাড়ি দেওয়ার জন্য, তাদের বাড়িতে যাওয়ার জন্য ক্ষেতটা পাড়ি দিতে হয়। তো তখন ওনারা যখন ওই ক্ষেতটার মাঝামাঝি এসে আসছে আর কি, তখন তারা খেয়াল করলেন যে বিশাল ক্ষেত, ক্ষেতে কোনো কৃষকও নেই, আশেপাশে কোনো বাড়িঘর নেই বা কোনো মসজিদও নেই। তৎক্ষণাৎই ঠিক তখনই ইমাম রাসেল ভাই মাগরিবের আজান শুরু হয়। তো ইমাম সাহেব, তারা যেহেতু ধার্মিক পরিবারের লোক ছিলেন, অবশ্যই তারা কখনো নামাজ কাজা করতেন না। তো ইমাম সাহেব ভাবলেন যে তারা দুই ভাই যে কোনো ভাবে হোক তায়াম্মুম করে নিজেকে পবিত্র করে, ওই পাশে দিক বিশাল বটগাছ, একটা বটগাছ ছিল রাসেল ভাই। তো ইমাম সাহেব ভাবলেন ওই বটগাছটার নিচে দুই ভাই মিলে নামাজটা আদায় করে ফেলি। তো ইমাম সাহেব যেই বলা সেই কাজ, ইমাম সাহেব তায়াম্মুম করে এবং তার চাচাতো ভাই সহ ইমাম সাহেব সামনে এবং তার চাচাতো ভাই পিছনে দাঁড়িয়ে এই আল্লাহু আকবার বলেন। যেই তারা নামাজে দাঁড়ালো, তখন ইমাম সাহেব ফলো করলেন যে তার চাচা তাদের চারপাশ থেকে লম্বা টাইপের, লম্বা সাদা পাঞ্জাবি পরা কিছু লোক এসে তার ভাইয়ের সাথে এই মানে তাদের সাথে নামাজে শরিক হয়। যেহেতু ইমাম সাহেব ইমামতির দায়িত্ব পালন করছেন, ইমাম সাহেব ছিলেন সামনে এবং বাকি যে লোকগুলা ছিল তারা তার ইমাম সাহেবের পিছনে জামাতের সহিত নামাজটা আদায় করলো। তো রাসেল ভাই নামাজ যখন প্রায় শেষ, নামাজ শেষ হলো, সালাম ফিরে ইমাম সাহেব পিছনের দিকে তাকালেন। তো ইমাম সাহেব দেখলেন যে আগন্তুক যে লোকগুলা আসলো, ইমাম সাহেব এবং তার চাচাতো ভাই যখন এই ক্ষেত্রতে ছিল, তখন আশেপাশে কোনো মানুষের চিহ্ন মাত্র ছিল না, এমনকি আশেপাশে কোনো বাড়ি ঘর নেই যে তারা তৎক্ষণাৎ এসে পড়বে। তো ইমাম সাহেব জিনিসটা একটু কৌতূহলী ভাবে একটু ভাবলেন। তো ওই আগন্তুক লোকগুলা জামাতের সাথে নামাজ আদায় করে যে যার যার মতো চুপচাপ করে আবার চলে যাচ্ছে। তো ওনারা যে আসলো, ইমাম সাহেবের সাথে কোনো কুশল বিনিময় না করে বা কোনো জিজ্ঞাসা করলো না যে কোথা থেকে আসলো, কোথায় গেল। এলাকায় যদি কোনো লোক হতো রাসেল ভাই, তাহলে অবশ্যই ইমাম সাহেবের সাথে কথা বলতো যে আপনারা কোথা থেকে এসেছেন বা কোথায় যাবেন। তো এরকম কোনো কথাবার্তা না বলেই না ওই লোকগুলো আর কি যার যার মতো চুপচাপ চলে যাচ্ছে। তো রাসেল ভাই জিনিসটা ইমাম সাহেব কৌতূহলী ভাবে ভাবলেন কিছুক্ষণ। তো তার চাচাতো ভাই তাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার ভাইজান, আমরা তো যখন আসলাম তখন তো আশেপাশে কোনো কৃষক ছিল না, খেতে বা কোনো মানুষের চিহ্ন ছিল না, ওনারা আসলো কোথা থেকে? আবার চুপচাপ করে নামাজ নামাজ শেষ করে তারা চলে যাচ্ছে। তো রাসেল ভাই, ইমাম সাহেব তার ভাইকে আশ্বস্ত করলেন যে হয়তোবা তারা ক্ষেতের কোনো কৃষক ছিল বা গ্রামের কেউ ছিল, হয়তোবা আমাদের পিছন পিছন ধরে রাস্তা ধরে হাঁটছিল, আমরা নামাজ আদায় করছি বিদায় আমাদের সাথে জামাতে শরিক হয়েছে, এরকম তার ভাইকে আশ্বস্ত দিবে। তারা দুই ভাই জিনিসটা স্বাভাবিক নর্মালি নিল এবং তারা তাদের বাড়িতে চলে গেল। তো রাসেল ভাই তার কিছুদিন পরে ইমাম সাহেব তার চাকরির সুবাদে আবার আমাদের এলাকায় ফেরত আসেন। তো ঠিক তখনই রাসেল ভাই আমাদের এলাকার এক মেয়েকে জিনে আসর করে। মেয়েটি এমনি দেখতে খুব সুন্দরী ছিল, যে কারণে আর কি। তো মেয়েটিকে যখন জিনে আসর করে, তো মেয়েটি অস্বাভাবিকভাবে সবার সাথে আচরণ করা শুরু করে, নর্মাল হয়ে যায় আর কি, মানে পাগল পাগল টাইপের আর কি হয়ে যায়। তো মেয়েটির বাবা খুব চিন্তিত হয়ে গেলেন। তো মেয়েটির বাবা বাধ্য হয়ে ইমাম সাহেবের কাছে আসলেন। তো ইমাম সাহেবকে একটু অনুরোধ করে কথাবার্তা বললেন। তো ইমাম সাহেব রাজি হলেন, ঠিক আছে তুমি যাও, আমি বিকাল টাইমে আসবো তোমার বাড়িতে। তো পরে আবার ইমাম সাহেব যেই বলা, ইমাম সাহেব বিকাল টাইমে তার বাড়িতে, যেহেতু পরিচিত ছিল ইমাম সাহেব আমাদের এলাকার মোটামুটি সবার সাথে খুব ভালো সম্পর্ক, পরিচিত। তো সেই হিসেবে ইমাম সাহেব তার বাড়িতে যায়। তো গিয়ে তাকে ডাক দেয়, কি ব্যাপার? তো ইমাম সাহেব আইসে শুনে লোকটি খুব খুশি হয়ে তাকে ইমাম সাহেবকে তার বাড়িতে নিয়ে গেল এবং নির্দিষ্ট একটা রুমে ইমাম সাহেবকে নিয়ে বসালেন। আর ইমাম সাহেব বললেন, ঠিক আছে তাহলে তোমার মেয়েকে আমার সামনে নিয়ে আসো, আর আমার সামনে কোন মানুষ থাকতে পারবে না। তো ওর কি হয়েছে, ওর সাথে আমি আলাপ করবো, আমি দেখবো ওর কি হয়েছে। তো
ইমাম সাহেব একটা রুমে নির্দিষ্ট বসছেন, তো ওই মেয়েটাকে ইমাম সাহেবের সামনে আনা হলো রাসেল ভাই। তো রাসেল ভাই মেয়েটার যখন প্রজেক্ট ছিল, মানে মেয়েটাকে যখন জিনে আসর করে, তখন এর এর কিছুদিন আগেও মেয়েটা সবার সাথে অস্বাভাবিক আচরণ, কথাবার্তা একটু বেশি বেশি বলে, মানে কেউ যদি কোনো প্রশ্ন করে তার সাথে উল্টাপাল্টা খারাপ বাজে বিহেভ করে আর কি, খারাপ আচরণ করে। কিন্তু ইমাম সাহেবকে দেখে মেয়েটা খুব শান্ত হয়ে গেছে, চুপচাপ ইমাম সাহেবের সামনে এসে চুপচাপ বসে ইমাম সাহেবের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তো কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকার পর ইমাম সাহেব কোনো কিছু করার আগেই মেয়েটা ইমাম সাহেবের সাথে কথা বলতে শুরু করে। আসল ভাই, ইমাম সাহেবের সাথে মেয়েটার যে আলাপ হয়েছিল ঠিক এইরকম, ইমাম সাহেবের কাছ থেকে যেরকম শুনেছি আর কি। তো মেয়েটা ইমাম সাহেবকে সালাম দিল, প্রথমে এসে সালাম দিল। সালাম দিয়ে ইমাম সাহেবের সাথে মেয়েটা কথাবার্তা বলতেছে যে, কি ব্যাপার ইমাম সাহেব, আপনি এসেছেন আমাকে ছাড়ানোর জন্য? তো ইমাম সাহেব কোনো কথা বললেন না, চুপ করে রইলেন। কি ব্যাপার, মেয়েটা এরকম কথা, এই কথা কেন আমাকে বলছে, আমি এসেছি মানে? তো মেয়েটা বলছেন ঠিক আছে। মেয়েটা এই মেয়েটার কণ্ঠটা রাসেল ভাই তখন এর স্বাভাবিক তার কণ্ঠ ছিল না, পুরুষালী কণ্ঠ টাইপের, পুরুষের মতো কণ্ঠ। তো পুরুষালী কণ্ঠে মেয়েটা বলছে, আপনি এসেছেন আমাকে ছাড়াতে? যদিও মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, তবু আমি মেয়েটাকে এমনিতেই ছেড়ে দেবো। তো রাসেল ভাই, ইমাম সাহেব প্রশ্ন করলেন, এমনিতে ছেড়ে দেওয়ার কারণ কি? তো মেয়েটা তখন তার প্রত্যুত্তরে বলল যে, আপনার কি মনে নেই যে কোনো এক সময় আমরা আপনার পিছনে নামাজ আদায় করেছিলাম, এবং সেই সম্মানের খাতিরে আজকে আপনার কোনো কিছু করার আগেই মেয়েটাকে আমি এমনিতেই ছেড়ে দেবো। আসলে এই সমস্ত কথা বলার মাঝখানে হঠাৎ করে মেয়েটা সেন্সলেস হয়ে যায়। পরবর্তীতে রাসেল ভাই, ইমাম সাহেব তখন ইমাম সাহেবের আর বুঝতে বাকি রইল না যে, তো জি বলেন। তখন রাসেল ভাই ইমাম সাহেব আর বুঝতে বাকি রইল যে, ওই যে তা ইমাম সাহেবের পিছনে যে আগন্তুক লোকগুলা নামাজ আদায় করেছিল, রাসেল ভাই তারা সাধারণ কোনো মানুষ ছিল না, তারা ছিল জিনদের একটি দল। তো রাসেল ভাই পরবর্তীতে মেয়েটার কোনো প্রবলেম হয়নি, এমনিতেই মেয়েটা সুস্থ হয়ে যায়। রাসেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা কিছু এই মুহূর্তে এসএমএস পড়বো এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে যিনি এসএমএস করেছেন, তো আমাদেরকে এছাড়াও মাসুদ গাজীপুর থেকে এসএমএস করেছেন এবং তারা 10 জন প্রতি শুক্রবার ভূত এফএম শোনেন। আমাদেরকে প্রদীপ রবি দাস বাগমারা থেকে এসএমএস করেছেন। আমাদেরকে হাসিবুল এসএমএস করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি ওবায়দুল্লাহ, এছাড়াও তানহা আমাদের এসএমএস করেছেন। গোলাম রাব্বি আমাদের এসএমএস করেছেন। পাপড়ি ভূতের গড়ি থেকে এসএমএস করেছেন। খুব ভালো লাগছে আজকের ঘটনাগুলো। আমাদেরকে এসএমএস করছেন রনি এবং জয়া, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রাফা চট্টগ্রাম থেকে, এবং আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি মনির এসএমএস করেছেন আমাদেরকে। আজির স্টারলিংক লিটন আমাদের মিরপুর 6 থেকে এসএমএস করেছেন আমাদেরকে। স্পেস নামটা করতে পারলাম না, আমাদেরকে মানে স্পেসটা কিন্তু লিখতে হবে না, স্পেস জাস্ট স্পেস বার দিয়ে চাপ দিয়ে একটা স্পেস দিলেই হবে। সোহেল তানভীর আমাদের এসএমএস করেছেন নেত্রকোনা থেকে, এবং মাত্র তিনি জয়েন করেছেন আমাদের সাথে। অনেকেই জানি যে এইচএসসি এক্সাম চলছে, তারপরে অনেকে শুনছেন, বাট এটা আমার মনে হয় ঠিক হচ্ছে না। এইচএসসি এক্সাম শেষ হলে তখন আবার শুনতে পারবেন ঠিক মতন, কিন্তু এখন ঠিক হবে না। ডক্টর সারওয়ার মিরপুর থেকে আমাদের এসএমএস করেছেন এবং সব স্টোরিগুলো তার কাছে ভালো লেগেছে, এটাই তিনি বলছেন। এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সানি 69 বোর্ড বাজার থেকে, এছাড়াও তুর্য স্টেশন রোড তেজগাঁও থেকে আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে দিন দিন ঘটনাগুলো শুনতে ভালো লাগছে, এবং তিনি বলছেন যে আরো ভালো ঘটনা চাই, আপনাদের উপরে নির্ভর করে সবকিছু। আপনারা ভালো ঘটনা যদি জোগাড় করতে পারেন অবশ্যই আমার কাছে পাঠিয়ে দেবেন। আসিফ খান আমাদের এসএমএস করেছেন, আজকের ভূত এফএম অসম হচ্ছে। সাইদুল আমাদের সাভার থেকে এসএমএস করেছেন। আমির শাহিন ভুঁইয়া আমাদের এসএমএস করেছেন। এস এম বেল্লাল আমাদের এসএমএস করেছেন। শেফা আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। পাভেল বরিশাল থেকে আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকে। তুর্য স্টেশন রোড তেজগাঁ থেকে এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়া আমাদের এসএমএস করেছেন সুমন, এছাড়াও সাজু ধানমন্ডি থেকে এসএমএস করেছেন। আরিফ চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন। তরফা আমাদের বাড্ডা থেকে এসএমএস করেছেন। সাজু এসএমএসটা আমরা পড়লাম। এছাড়াও দেখতে পাচ্ছি যে ফেসবুকে যারা পোস্ট করেছেন, জাহিদ চৌধুরী লিখেছেন যে রাতে ঘুম হবে না, খুব ভয় পেয়েছি। আমাদেরকে সচিন বিশ্বাস এসএমএস করেছেন, খুব ভালো লাগছে আজকের ভূত এফএম। আমাদেরকে রাহান কবির শোভন লিখেছেন, আজ গরম আর ভয় একসাথে দেওয়া হবে। জাহিদ চৌধুরী আমাদের লিখেছেন আমাদের। এছাড়াও এসএমএস করেছে, এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি এ রিয়েল ম্যান জাবের, এবং তিনি বলছেন কমেন্ট কোনোদিন পড়া হয় না, আছে কিন্তু আপনার কমেন্ট আমি পড়ে ফেলেছি। সো আমার মনে হয় যে এখন থেকে রেগুলার আপনি পোস্ট করতে থাকবেন, কমেন্ট করতে থাকবেন। রাব্বি জোয়ারদার আমাদের এখানে কমেন্ট করেছেন রাকেশ শাকের সূর্য। এছাড়া আমাদেরকে এখানে আল মামুন হোসাইন
ফারহানা ওয়াহিদ, তনু, সাইফুল ইসলাম সহ আরো অনেকে। এবং দেখতে পাচ্ছি যে সবাই লিখছেন বিভিন্ন ধরনের কথা এবং ভালো মন্দ মিলিয়ে সবকিছু। নাসির মাই আমাদের SMS করেছেন, না কমেন্ট করেছেন। মাইনুল ইসলাম রাহাত, এছাড়াও মুক্তাফি বিন মোহিত, রাব্বি জোয়ারদারের আরো একবার অনেকবার কমেন্ট করেছেন তিনি। এছাড়াও আরো অনেকেই দেখছি এখানে কমেন্ট করেছেন। আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radio ফুর্তি। MD আমিনুল খান, স্যাম, ফিরোজ মাহমুদ, কায়সার আহমেদ শুভ, রাব সালমান রহমান, তাছাড়া দেখতে পাচ্ছি নুসরাত জাহান, এছাড়াও হিমেল সাহা সহ আরো অনেকে। আবারও ফিরে আসছি একটু পরেই। তার আগে আমরা আরো একটা ঘটনা শুনে আসি এবং এই ঘটনার পরে আবার একটু পরে ফিরে আসছি। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং কোথা থেকে আপনি এসেছেন। হ্যালো লিসনার্স, আমি মেহরাব খান, এসেছি পুরান ঢাকার পোস্তগোলা থেকে। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি আমার বাবার কাছ থেকে শোনা। ঘটনাটি 1980 সনের দিকে ঘটা। তখন আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলা 14 গ্রামে। আমার বাবার এক বন্ধুর রিকোয়েস্টে উনি ওনাদের বাড়িতে বেড়াতে যান এবং ওনার বন্ধুর বাড়ি হলো নোয়াখালীর চৌমুহনীর কোন এক গ্রামে। তো আব্বা সকালে ওনার বন্ধুর বাড়িতে যান এবং সেখানে গিয়ে দেখতে পান যে ওনাদের বাড়িতে বেশ মাছ ধরার অনেক আয়োজন চলছে, সবাই মাছ ধরছে এবং আমার আব্বাও সেখানে মাছ ধরেন। সারাদিন তারা বন্ধুরা খুব মজা করে সেখানে মাছ ধরেন। মাছ ধরতে হতে একসময় বিকাল হয়ে যায় এবং বিকাল হয়ে যাওয়াতে আমার আব্বা ভাবেন যে বাড়িতে যেতে তো অনেক দেরি হয়ে যাবে, তো এখনই রওনা দেওয়া উচিত। এবং আমার আব্বা ওনার বন্ধুকে বলেন যে বন্ধু আমি এখন রওনা দেবো আমার বাড়ির উদ্দেশ্যে। তখন ওনার বন্ধু আব্বাকে নিয়ে তাদের বাড়িতে যান এবং ফ্রেশ হয়ে তারা খাওয়া দাওয়া করে আমার বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। যখন ওনারা বাড়ি থেকে বের হন ততক্ষণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আমার বাবার সাথে তার বন্ধু কিছু মাছ একটা পাতিলের মধ্যে দিলেন, ছোট ছোট কই মাছ এবং বিভিন্ন ছোটখাটো মাছ মিলে একটা পাতিলে দিলেন। ওনারা যখন চৌমুহনী বাস স্ট্যান্ডে যান তখন প্রায় সন্ধ্যা 7টা 7:30 মতো বাজে। তারপর অনেকক্ষণ পরে আব্বা একটা বাস পান, সেই বাসে ওঠেন। বাসে ওঠার কিছুক্ষণ পর কিছু যাত্রী সামনে স্টপেজে নেমে যায় এবং তারপর বাসের গতি বাড়তে থাকে। কিছুক্ষণ পর ড্রাইভার দেখতে পান যে ওনার গাড়ির ব্রেকটা কাজ করছে না। তো উনি অনেক চেষ্টা করেন কিন্তু কিছুতেই ব্রেক কাজ করছিল না। এমন সময় উনি গাড়ি হেল্পারকে বলেন যে গাড়ির ব্রেক কাজ করছে না, কি করা যায়? তখন হেল্পার যাত্রীদেরকে বললেন, সেখানে কিছু মহিলা যাত্রী ছিল যারা অনেক কান্নাকাটি শুরু করে এবং অনেকে আশ্বস্ত করেন আপনারা তো ঘাবড়েন না, হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। তো সেই সময় যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, তার জন্য দেখা যাচ্ছে রাস্তাঘাটে এমন বেশি গাড়ি নেই কিন্তু গাড়িটা তার গতিতেই চলছে, গতিও এমনটা বাড়তেছে না। আর আমরা যেহেতু জানি যে গাড়ি অ্যাক্সিলারেটর না দিলে হয়তো স্পিডটা একসময় কমে আসবে, যেহেতু চলন্ত অবস্থা আছে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, গাড়ির স্পিড কিছুতেই কম ছিল না, একই গতিতে ছিল। তো এমনি এমনি যেতে যেতে যেসব যাত্রীগুলো সামনে স্টপেজে নামবে তারা সেখানে নামতে পারেনি, সবাই গাড়ির মধ্যেই ছিল। তো আব্বু এমনটাই ভেবেছিলেন যে উনিও হয়তো আমাদের সেই স্টপেজে নামতে পারবেন না, আমাদের গ্রামের স্টপেজে। ঠিক আশ্চর্যজনক ব্যাপার, গাড়িটা আমাদের বাস স্টপে যখন আসলো তখন হঠাৎ করে থেমে গেল এবং গাড়ি থেকে গাড়ির ড্রাইভার হেল্পার নামলো, সাথে সাথে অনেক যাত্রীও নামলো। ড্রাইভার হেল্পার যেটা লক্ষ্য করলেন ওনাদের গাড়ির ব্রেক এবং এভরিথিং সবকিছু ঠিক আছে, বাট আশ্চর্যজনক ব্যাপার তাহলে কেন এভাবে ঘটছিল। তারপর যেসব যাত্রীগুলো সামনের পথে নামবেন তারাও সেখানে ভয়ের কারণে নেমে যান এবং আমার বাবা আমাদের গ্রামের উদ্দেশ্যে উনি একাই সেই পথ দিয়ে রওনা হন, সেখানে আর কোনো মানুষ যাননি ওনার সাথে। তারপর সেই মাছ ভর্তি পাতিল নিয়ে উনি মাথা নিয়ে হাঁটা শুরু করেন। তো সামনের পথটা একটা বিবরণ দিচ্ছি। সেই পথটা হলো এমন, চারপাশে খালি জমি এবং দুই পাশে দুটা খাল, মাঝখানে সরু কাঁচা রাস্তা, যেই পথটা ধরে আমাদের গ্রামের বাড়িতে যেতে হয়। তো আব্বু যখন সেই পথে হাঁটছিলেন, স্বাভাবিকভাবে আমার আব্বু অনেক সাহসী একজন মানুষ, তারপরও কেন জানি সেদিন ওনার মনে অনেক ভয় কাজ করছিল। তো যখন সেই খালের পথটা যান তখন উনি কিছুক্ষণ পরে হঠাৎ লক্ষ্য করেন যে ওনার ডান পাশে কেউ একজন হাঁটছে এবং খালের ডান পাশে। উনি তাকাতেই দেখেন মানুষের আকৃতির চেয়ে একটু বেশি একটি ছায়া ওনার পাশাপাশি হেঁটে যাচ্ছেন। আব্বু একটু ভয় পান এবং উনি সামনের দিকে তাকান, আর ওদিকে তাকান না, দয়া কালাম যা পারেন করতে থাকলেন এবং দ্রুত হাঁটতে থাকলেন। কিছুক্ষণ পরে ওনার কৌতূহল জাগলো যে সেই জিনিসটা কি এখনো সেখানে আছে। আবার তাকালেন, তাকাতেই দেখলেন সেই জিনিসটা সেখানে নাই। যেই উনি বাম দিকে ফিরলেন, সেই ডান পাশের জিনিসটি এখন তার বাম পাশে হাঁটছে। তিনি অত্যন্ত ভয় পেয়ে গেলেন এবং এক পর্যায়ে দৌড়ের মতো দিলেন। তারপর উনি সামনে একটি আলো দেখতে পাচ্ছিলেন, দৌড়তে দৌড়তে উনি কিছুক্ষণের মধ্যে সেই আলোর সম্মুখীন হয়ে গেলেন এবং দেখলেন যে একটি বাড়ির জানালা দিয়ে হারিকেনে আলো আসছিল, সেই আলোটাই উনি দূর থেকে দেখতে পাচ্ছিলেন। তারপর সেই বাড়িতে তিনি নক করলেন, নক করার পরে একটি বৃদ্ধা মহিলা দরজা খুললো। খোলার পরে আমার বাবা সেই বৃদ্ধাকে সব ঘটনা খুলে বললো এবং বৃদ্ধা বললো যে আমার ছেলে গঞ্জে গিয়েছে, এতক্ষণে চলে আসার কথা, ও আসলে তোমাকে বাড়িতে পৌঁছে দিতে বলবো। আমার বাবা আমাদের বাড়ির ঠিকানা বলেছিলেন, বৃদ্ধা মহিলা চিনতে পেরেছিল। তারপর কিছুক্ষণ পরে আব্বু বসে পানি খাচ্ছিলেন। বেশ অনেকক্ষণ পর আব্বু বসে পানি খাচ্ছিলেন, এমন সময় বাইরে থেকে কারো একজনের গলার আওয়াজ আসলো এবং বললো, মা তুমি কি এখনো জেগে আছো?
বৃদ্ধা ভাবলেন যে তার ছেলে এসেছে এবং বললেন যে বাবা, এই ছেলেটা একটু বিপদে পড়েছে। ঘর থেকে উনি বলছিলেন যে ছেলেটা একটু বিপদে পড়েছে, তুই একটু ওকে ওদের বাড়িতে পৌঁছে দেয়, এই বাড়ির ছেলে। তখন সেই লোকটা আমার এবং বৃদ্ধা মহিলা এও বলেছে যে সেখান থেকে আসার পরে খাবার রাখা আছে, খাওয়া দাওয়া করে তুই ঘুমিয়ে নিস। তারপর আমার বাবা আর সেই লোকটা একসাথে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তো অনেকটা পর তারা হাঁটছে, এক পর্যায়ে অনেক রাত, তখন গভীর রাত। তো যে লোকটা এতক্ষণ ধরে আমার বাবার সাথে হাঁটছে সে কোনো কথা বলছিল না, কিন্তু হঠাৎ করেই উনি আমার বাবাকে বলে বসলো, তোর পাতিলটা দে। এবং আমার বাবা ভাবলেন হয়তো উনি অনেক পথ ধরে কষ্ট করে এই পাতিলটা নিয়ে আসছিলেন, এর জন্য সাহায্যের জন্য হয়তো সেই লোকটা বলছে যে পাতিলটা দেওয়ার জন্য। আবার কোনো কিছু না ভেবে সেই পাতিলটা ওনার কাছে দিয়ে দেন। সে লোকটা তার মাথায় করে পাতিলটা নিয়ে হাঁটতে থাকে। তো এর মাঝখানে এমন হয়, আমার বাবার সাথে অনেকক্ষণ ধরে মাছের পাতিলটা আছে, স্বাভাবিকভাবে মাছের একটা গন্ধ আছে, সেটা ওনার নাকে পাচ্ছিলেন। কিন্তু এখন গন্ধটা খুবই তীব্র এবং মাছ পচে গেলে যে গন্ধটা হয় অতটাই তীব্র। কিন্তু তিনি ব্যাপারটাকে ওভাবে নেননি। তারপর উনি যখন হাঁটছেন, উনি হঠাৎ করে লক্ষ্য করলেন সামনে দুইজন লোক আসতেছে। এবং তিনি সেই লোকগুলোর দিকে যখন ওনার নজর পড়লো, ঠিক তখনই উনি একটা শব্দ শুনতে পেলেন। পাশে তাকিয়ে দেখলেন ওনার পাতিলটা, মাছ ভর্তি পাতিলটা নিচে পড়ে আছে। ততক্ষণে সেই লোক দুটো ওনার সামনে চলে এসেছে এবং আশেপাশে তাকিয়ে দেখলেন তার সাথে এতক্ষণ যে লোকটা আসছিল এই লোকটা কোথাও নেই। তো উনি ওই দুইটা লোক যখন সামনে চলে আসছে, তাদেরকে জিজ্ঞেস করছে, আপনারা কি আমার সাথে লোকটাকে দেখেছেন? তখন সেই লোক দুইটা আব্বুর দিকে খুব অবাক হয়ে তাকিয়ে রইলেন এবং বললেন যে আমরা এতক্ষণ আপনার ব্যাপারে কথা বলছিলাম, আমরা ভাবছিলাম আপনি হয়তো মানুষ নন, কারণ আপনার সাথে এই যে আপনার পাতিলটা শূন্যে ভাসমান অবস্থায় আসছিল, আজকে ওরে হয়তো বাবা! আপনার সাথে খুব কঠিন ধরনের কোনো কিছু সম্মুখীন হতে পারতো। বুঝছেন, আসলে এতটাই সিরিয়াস ছিল, বাবা বলছিল তখন। তো তারপর সেই মুরব্বী দুজন জিজ্ঞেস করলো যে তোমার বাড়ি কোথায়? তারপর আব্বু বললেন যে আমার এই বাড়ি। তখন ওনারা চিনতে পারলেন এবং আমার বাবাকে ওনারা আমাদের বাড়িতে নিয়ে যান। বাড়িতে নেওয়ার পরে আমার দাদার সাথে কথা বলেন, দাদাকে সবকিছু বলেন এবং আব্বাকে ভয় পাইতে নিষেধ করেন, কিছু পানি পড়া দেন এবং সেই রাতে আর কোনো ঘটনা ঘটেনি। পরদিন সকালে আমার বাবা সেই বৃদ্ধার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন এবং উনি একসময় বৃদ্ধার বাড়িতে আসেন। বৃদ্ধার বাড়িতে যখন উনি ঢুকছেন, ঠিক তখনই বৃদ্ধা ঘরের ভিতর থেকে ওনাকে দেখতে পান এবং দ্রুত বের হয়ে আসেন এবং আমার বাবার দিকে তাকিয়ে থাকেন এবং বলেন, বাবা, তুমি ভালো আছো তো? তো আমার বাবা কোনো কিছু বলার আগে উনি বলছে যে গতকাল রাতে তোমাকে যার সাথে পাঠিয়েছিলাম সে আসলে আমার ছেলে না। আজকে সকালে আমার ছেলে বাড়িতে ব্যাক এসেছে। যখন আমি ওকে কোশ্চেন করলাম যে কি ব্যাপার, তুমি এত দেরি করলে কেন ছেলেকে দিয়ে আসতে, তখন আমার ছেলে বলল যে কোন ছেলে, কিসের ছেলে? তখন আমার বুঝতে কিছু বাকি রইল না। আর ততক্ষণে আমার বাবা সবকিছু বুঝে নিলেন যে আসলে ওনার সাথে কি করেছিল। ধন্যবাদ আসলে। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি কিছুদিনের মধ্যে আবার মাঝখানে খুব ছুটিতে আছেন আপনি, এবং কিছুদিনের মধ্যে আবার আপনাকে চলে যেতে হবে ফ্রান্সে, প্যারিসে, এবং তার মাঝখানে যদি আরো কিছু ঘটনা আপনার থাকে তাহলে ডেফিনেটলি আপনি মানে চলে আসবেন এবং আপনার ঘটনা শেয়ার করবেন। আসলে অনেক কিছুই আছে, অনেক কিছুই বলার আছে, তবে তার একটা ছোট বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও 40 অ্যান্ড ডোন্ট স্টপ। সবসময় রেডিও ফুর্তি আর চলছে ভূত এফএম। আমি রাতুল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা আমরা আরো একটা ঘটনা যাচ্ছে। আমাদের নতুন আরেকজন অতিথি এখানে এসে উপস্থিত হচ্ছে। আপনার নামটা একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন? ধন্যবাদ রাসেল ভাই। আমি আখতারুজ্জামান জানি, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। ওকে, আমরা শুনি আপনার ঘটনাটা। রাসেল ভাই, এই ঘটনাটা আমার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা, আমার কলেজ জীবনে ঘটনা। এটা 2007-এর ঘটনা। সেটাও একটা এপ্রিল মাস ছিল। আমি ছোট থেকেই সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে বেশি জড়িত ছিলাম। তো সেই সুবাদেই পহেলা বৈশাখকে সামনে রেখে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার দায়িত্ব ছিল আমাদের উপর। আমি আর আমার এক বন্ধু আতাউর রহমান, আমরা দুজন সেই প্রোগ্রাম নিয়ে বেশ দৌড়াদৌড়ি করছিলাম আর কি। তো সেজন্য যেখানে ঘটনাটা ঘটেছিল রাসেল ভাই, সেটা হচ্ছে একটা পাহাড়ের ভিতরে। আমার বাসাটা হচ্ছে শেরপুর জেলা ঝিনাইগাতি উপজেলায়। আর যে ঘটনাটা ঘটছিল সেটা উপজেলা শহর থেকে প্রায় 7 কিলোমিটার ভিতরে, পাহাড়ের আহ, একদম পাহাড়ের কাছে, আহ, ইন্ডিয়ার সীমানার কাছাকাছি। তো রাসেল ভাই, ঝিনাইগাতি থেকে 4 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, রাইনটিয়া গ্রাম। সেখান থেকে একটু সামনে এগুলি একটা বিট অফিস পড়ে, অর্থাৎ বন বিভাগের অফিস, স্থানীয় ভাষায় বলে পাতার অফিস। সেই পাতার অফিসের সামনে দিয়ে একটা কাঁচা রাস্তা চলে গেছে পাহাড়ের ভিতরে প্রায় 3 কিলোমিটার। তো এই রাস্তার থেকে মানে 3 কিলোমিটার রাস্তা 2 কিলোমিটার যাওয়ার পরে একটা কালী মন্দির পড়ে। এই কালী মন্দিরের ওপাশে আমার এক বন্ধুর বাড়ি। ওর নাম হচ্ছে সুহেল। সেও আমাদের সাথে জড়িত ছিল এই সংগঠনের কাজে। তো তাকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের খুব প্রয়োজন হয়ে পড়ে। সেই দিনই আবার আমি আর আতাউর আমরা আহ, সেই প্রোগ্রামের জন্যই পাশের গ্রামে গিয়েছিলাম, গুরুচরণ দুধ নামে একটি গ্রামে।
তো সেখান থেকে ফিরতে ফিরতে আমাদের প্রায় 11টা 11:30 বেজে যায় রাত। তখন অনেক রাত। তো আমরা সেখান থেকে সুহেলদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিই। আমরা তখন ইউজ করতাম ওই আতা যে ছিল, তার বাবার একটা সিডিআই একটি হুন্ডা ছিল, সেই হুন্ডাই আমরা ইউজ করতাম। তো রাসেল ভাই সেখানে যাই আমরা। সোহেলদের বাড়িটা হচ্ছে যে ওই কালী মন্দির থেকে একটু পরেই একটা খাল আছে, সরু খাল। খালটার উপরে একটা সাঁকো আছে, আর ওপাশে ছোট্ট একটা টিলা, একটু টিলা, সেই টিলার নিচে হচ্ছে সোহেলদের বাড়িটা। তো সেই সাঁকোটা এই সময় ওই খালটা এই সময় শুকনো থাকে, পানি থাকে না। তো আমরা সেই সাঁকোটার পাশে গিয়ে হোন্ডাটা রেখে আমরা ওপাশে যাওয়ার প্রস্তুতি নিই আর কি। তো প্রথমে আতাউর যায়। যখন আমি সাঁকোটা পার হতে যাই রাসেল ভাই, আমি যখন সাঁকুর মাঝখানে যাই, হঠাৎ করে সাঁকুটা ঝাঁকুনি শুরু হয়। আমি ভাবি যে আতাউর মনে হয় ঝাঁকি দিচ্ছে। আমি তাকে ধমক দিই। তো সে হাত তুলে বলে, না আমি ঝাঁকি দিচ্ছি না। তো তখনই আমার ঝাঁকিটা থেমে যায়। পর মুহূর্তে প্রচন্ড ঝাঁকুনি শুরু হয়। তো আমি লাফ দিয়ে খালটাতে নেমে পড়ি, শুকনা খালটাতে নেমে পার হয়ে সোহেলদের বাড়িতে যাই, যে সোহেলকে ডাকাডাকি করি। সোহেলদের বাড়ির এটা একটু বলা উচিত রাসেল ভাই, যে যেহেতু পাহাড়ের ভিতরে, বাড়িটা বেশ ভুতুরে ছিল, অন্ধকার ছিল, অনেক অন্ধকার। যদিও চাঁদনি রাত ছিল, কিন্তু গাছপালার জন্য খুব অন্ধকার দেখাচ্ছিল। সোহেলকে অনেকক্ষণ ডাকাডাকির পরে সোহেল বের হয়ে আসে, এসে ভিতরে নিয়ে যায়। তার হাতে টুপিপাতি ছিল। তো আমরা ভিতরে যাই, তার সাথে কথাবার্তা বলি। যখন চলে আসবো তখন সে অনেক চাপাচাপি শুরু করে, আজকে রাতটা থাক আমার সাথে, আমি রান্না বান্না করছি, আমার সাথে খা। ঘটনা হচ্ছে যে ওই রাতে তার আম্মু ছিল তার পাশের গ্রামে, তার নানির বাড়িতে। তো সে নিজেই রান্না করতে বলে আমাদেরকে বোঝায়। তো সে খাওয়ার জন্য আমাদের অনেক চাপাচাপি করে। আমরা বললাম যে তোর আম্মু নাই, তুই রান্না করছিস, কি রান্না করছিস? সে দেখায় গরম ভাত, গরম গরুর মাংস। তা আমরা খাই না, আমরা চলে আসি। যখন আমরা ব্যাক করে চলে আসি, আসার পথে রাসেল ভাই, এবার আমি আগে পার হয়ে আসি, আর আমার বন্ধু আমার পরে পার হয়। কিন্তু সে যখন সাঁকুর মাঝখানে আসে, সে আর আসতে পারে না। তার সামনে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে যায়। সে অনেক চেষ্টা করে আসতে পারে না। আমি ভাবছি সে হয়তো আমার সাথে মজা করতেছে। আমি ডাকাডাকি করলাম, আসলো না। তখন আমি তার কাছে গেলাম, যে আমি হাত দিলাম, দেখলাম না, আমিও তাকে ধরতে পারতেছি না। অনুভব করতে পারতেছি যেখানে কিছু একটা সমস্যা আছে, সামথিং ইজ রং। তো আমি বললাম যে তুই নিচে নাম, লাফ দিয়ে নিচে নেমে পড়। তো দুজন আবার নিচে নেমে আমরা হেঁটে চলে আসলাম। যখন হুন্ডাটার কাছে আসলাম, এই হুন্ডাটা সে অনেকক্ষণ যাবত কিক দিল, স্টার্ট নেওয়ার চেষ্টা করলো, কিন্তু হুন্ডাটা কোনো ভাবেই স্টার্ট নিচ্ছিল না। তো সে যখন অনেকক্ষণ চেষ্টা করার পরও পারলো না, তখন আমি বললাম দেখি একটু আমি একটু চেষ্টা করি। যখন আমি হুন্ডাটায় উঠলাম, পাশের ঝুপ থেকে রাসেল ভাই বিকট আকারে দুটা কুকুর বের হয়ে আসে, এবং তারা বিকট আকারে ঘেউ ঘেউ করে চিৎকার করতে থাকে। আর হুন্ডাটা ঠিক তখনই স্টার্ট নেওয়ার আগেই প্রচন্ড বেগে চলতে থাকে। প্রায় 100 মিটার 150 মিটার সামনে চলে যায়। যাওয়ার পরে হুন্ডাটা থেমে যায়। আর যখন হুন্ডাটা আসছিল, হুন্ডার পিছনে কুকুর যেটা ঘেউ ঘেউ করতেছিল, আর তার পিছনে আমার বন্ধু সে আসতেছিল দূরে। আসার পরে হুন্ডাটা যখন থেমে যায়, এবার সে আবার চেষ্টা করা মাত্রই হুন্ডাটা স্টার্ট নেয়। আমরা চলে আসি রাসেল ভাই। খুব ভয় পাই, তখন আমরা খুব ভয় পাই। কিন্তু আমরা আমাদের জীবনের সব থেকে আশ্চর্যজনক ঘটনাটা দেখি যখন আমরা এই পাতার অফিসটার সামনে আসি। ওই অফিসটার সামনে এসে দেখি সোহেল সেখানে বসে আছে তার কিছু স্থানীয় বন্ধু বান্ধব নিয়ে। আমরা খুবই হতবাক। সে আমাদেরকে দেখে হতবাক, বলতেছে তোরা এত রাতে এখানে, কি ঘটনা? তো আমরা বললাম আমরা এখানে মানে, তোরা তো আমরা মাত্র বাড়িতে রেখে আসলাম। তাকে ডিটেলস ঘটনাটা বললাম কি কি ঘটছে। সে কিছুই বিশ্বাস করতে চাচ্ছে না যে না, এরকম কিছু ঘটে নাই, আমি এখানে। তার বন্ধুরা বলতেছে হ্যাঁ, সোহেল সন্ধ্যা থেকে আমাদের সাথে। তার আম্মু তো নানি বাড়িতে। তো তাদের বাড়ি তো একটা ইটকা বাড়ি, গ্রামের ভিতরে, আশেপাশে কোনো বাড়ি নেই। তো সে ভয়ে ওখানে থাকবে না, আমাদের সাথেই থাকবে এখানে আজকে। তো সেই দিকেই আছে। তো আমরা মানে এইবার টাস্কি খায় অবস্থা, যে অজ্ঞান হয়ে যাবো এরকম অবস্থা, যে আমরা যাকে মাত্র বাড়িতে রেখে আসলাম, সে এখন এইখানে এসব কি? আসলে তার আমাদের আগে ওইখানে আসার কোনো উপায় ছিল না, এবং অন্য কোনো রাস্তাও ছিল না। তো আমরা কোনোভাবে বিশ্বাস করলাম না। বিশ্বাস করতে চল আমরা বাড়িতে যাই। তো আমরা সবাই মিলে আবার তার বাড়িতে গেলাম। সে তার ঘরে নিয়ে গেল এবং দেখালো। আমরা বললাম যে তার রান্না করা খাবার ছিল, গরম গরম খাবার ছিল। সে দেখালো যে তার আম্মু যে ওই হাঁড়ি পাতিল গুলো যে পরিষ্কার করে রেখে গেছিল, সেগুলো ওভাবেই আছে রাসেল ভাই। আপনাকে অনেক ধন্যবাদ।